1704 থেকে 1772 ওয়ারেন হেস্টিংস কলকাতায় রাজধানী সরানোর আগে পর্যন্ত বুঝলেন বাংলার রাজনীতি ঘুরপাক খেত মুর্শিদাবাদকে ঘিরে। আর তার 250 বছর পরে এই 2026-এ ভোটের আগে অবাক হয়ে দেখছি বেলডাঙ্গা থেকে বাবরি সেই মুর্শিদাবাদকে ঘিরেই রাজনীতি তোলপাড়। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। বেলডাঙ্গা কাণ্ডে এনআইএ তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে কেন্দ্র। শামসেরগঞ্জের সময় চুপ করেছিলেন, আর এবার সব নথি না দেখেই এনআইএ তদন্ত শুরু করে দিল। মন্তব্য মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি। গত বছরে ভোট ছিল না বলে নিষ্ক্রিয়তা, আর এবছর ভোট বলেই কি অতি সক্রিয় এনআইএ? দ্বিতীয় প্রশ্ন। ইউএপিএই কেন? বেলডাঙ্গা মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে এনআইএ কে রিপোর্ট দিতে বলল সুপ্রিম কোর্ট। সব আবেগের বহিঃপ্রকাশ দেশের অর্থনীতিকে ভাঙার জন্য হয় না, কেন্দ্রকে বার্তা দিল প্রধান বিচারপতির বেঞ্চ। কিন্তু তদন্তভার নেয়ার যৌক্তিকতা কি হাইকোর্টে প্রমাণ করতে পারবে এনআইএ? তৃতীয় প্রশ্ন। বাংলার মুসলমানরা চায় নতুন করে বাবরি মসজিদ হোক। নির্মাণ কাজ শুরু করে হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। আর কোনোদিন বাবরি মসজিদ হবে না, উত্তরপ্রদেশ থেকে পাল্টা হুঙ্কার যোগী আদিত্যনাথের। বাংলার বিধানসভা ভোটে কি ফ্যাক্টর হতে চলেছে এইসব বাবরি ইস্যু? চতুর্থ প্রশ্ন। স্পিকারের বিরুদ্ধে কংগ্রেসের আনা অনাস্থায় সামিল হলো না তৃণমূল। পাল্টা উদ্যোগ জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্টের জন্য। সেখানে আবার সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকলো কংগ্রেস। রাজ্যের পর জাতীয় স্তরেও কি মুখ দেখাদেখি বন্ধ হতে চলেছে কংগ্রেস আর তৃণমূলের? পঞ্চম প্রশ্ন। 28শে ফেব্রুয়ারি বেরোবে চূড়ান্ত ভোটার তালিকা। দোলের পর 5 কিংবা 6 মার্চ ভোট ঘোষণার সম্ভাবনা। এপ্রিলের মাঝামাঝি ভোট হতে পারে 2 বা 3 দফায়। কিন্তু দফা কমিয়ে কি ভোট সন্ত্রাস কমানো যাবে? আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন এটাই। কিন্তু শুরুতেই দেখাবো বেলডাঙ্গা থেকে বাবরি, একের পর এক ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। দেখুন। কোর্ট ভোট জোট, মসজিদ হুঙ্কার, দিল্লিতে বিরোধী জোটের চির, সেটিং তত্ত্ব, লাভ ক্ষতির হিসাব, এই সব নিয়ে মুর্শিদাবাদ থেকে কলকাতা হয়ে দিল্লি, উত্তরপ্রদেশ সরগরম রাজনীতি। রোজই একটু একটু করে চড়ছে ভোটের পারদ। একদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গার অশান্তিতে এনআইএ তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্র। এই জেরারই শামশেরগঞ্জের অশান্তির প্রসঙ্গ টেনে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি বললেন, সেই সময় আমরা দেখেছি যে কেন্দ্র দিনের পর দিন সিদ্ধান্ত নেওয়ার বিষয় চুপ করেছিল, আর এখানে তারা সব নথি না দেখেই এনআইএ তদন্ত নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিল। তো কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই পুরো জিনিসটাকে এক্সামিন করে দেখেছে কেন্দ্রীয় সরকার যে এটা সিঙ্গেল আইসোলেটেড ইনস্ট্যান্স নয়, এটা একটা লার্জার কনস্পিরেসির পার্ট। তো সেটা মনে করেই কেন্দ্রীয় সরকার এনআইএ কে দিয়ে করাচ্ছে, তদন্ত করাবে সেই সিদ্ধান্ত নিয়েছে। এই এনআইএ হচ্ছে তাদের নবতম চাকর। হুঙ্কার, হুঁশিয়ারি, মারপিট, অশান্তি, আইনি লড়াইয়ের মধ্যে সকলের মনে প্রশ্ন একটাই, বিধানসভা ভোট কবে হবে? 2 দফায় না 3 দফায়? নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তারপর দোল পেরোলেই 5 অথবা 6 মার্চ বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। তবে ভোট দোরগোড়ায় চলে এলেও জোট নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে। তৃণমূল, বিজেপি, কংগ্রেস একা লড়ছে, কিন্তু সিপিএম, আইএসএফ এবং হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি কি করবে? কে কার হাত ধরে লড়বে? কে একা লড়বে? কতগুলো আসনে সমঝোতা হবে? কিছুই এখনো পরিষ্কার নয়। এরই মধ্যে বুধবার থেকেই বেলডাঙ্গায় হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু হয়ে গেছে। বদলাবই, আমরা ক্ষমতা দখল করার জন্য নির্বাচনে লড়ছি। जो कयामत के दिन आने का सपना देख रहे हैं, ऐसे ही सड़गल जाएंगे, कभी वो दिन आने वाला नहीं है। দিল্লিতেও বিজেপি বিরোধী জোটের ছবিটা সমান ছন্ন ছাড়া। সম্প্রতি লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে কংগ্রেস সহ বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে সই করেনি তৃণমূল। আবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্টের জন্য তৃণমূল যে প্রস্তাব এনেছে তা থেকে দূরত্ব বজায় রেখেছে কংগ্রেস। স্পিকারকে 2 দিন 3 দিনের একটা সময় দেওয়া যেতে পারে। স্পিকারের পক্ষে কথা বলে প্রমাণ করে দেওয়া যে দেখো ভাই, কংগ্রেস যা করছে করুক, আমরা তোমাদের পক্ষে আছি। তাই আগামী বিধানসভা নির্বাচনে তুমি আর আমরা মালাইটা ভাগ করে খাবো। সব মিলিয়ে জোট চর্চা। এবিপি আনন্দ। দেখুন, তৃণমূলের স্লোগান মা মাটি মানুষ, আর পশ্চিমবঙ্গের রাজনীতিও এখন কার্যত 3 মকে ঘিরে আবর্তিত হচ্ছে। ময় মসজিদ, ময় মন্দির আর ময় মুর্শিদাবাদ। আজ যখন মুর্শিদাবাদের বেলডাঙ্গার অশান্তিতে এনআইএ তদন্তের মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিয়ে কেন্দ্রকে বিঁধে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, ঠিক সেই সময় মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে বাবরি মসজিদ নির্মাণের সূচনা করলেন হুমায়ুন কবির।
আর এই নিয়েই যোগী আদিত্যনাথ বলছেন, এইমাত্র আপনারা দেখলেন, আর কোনোদিন বাবরি মসজিদ হবে না। এসব নিয়েই যখন সরগরম রাজনীতি, তখন মার্চের প্রথম সপ্তাহেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দিন ঘোষণা হতে পারে বলে সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। এখন বাঙালি হিসেবে প্রশ্নটা এইখানে যে এতদিন গোটা দেশে যেভাবে খুল্লা হিন্দু মুসলমানের রাজনীতি চলতো, সেটা কি এবার পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেল? আমার প্রথম বক্তা সমীরাইজ কি বলে? দেখো সুমন, আমি স্পষ্ট বলছি, খুব খারাপ সময়ের মধ্যে আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী চলেছি। তার কারণ ধর্মটাকে রাজনীতির আঙিনায় বিশেষ কয়েকটি দল যেভাবে এনে দিচ্ছে, তাতে মনে হয় আমাদের এখানে চাকরিহারা লোক নেই, বেকার নেই, আমাদের এখানে খুব সুন্দর শিক্ষা ব্যবস্থা চলছে, আমাদের এখানে স্বাস্থ্য পরিষেবা দারুণ চলছে, আমাদের সমস্ত কিছু উন্নয়ন এমন হয়েছে যে উন্নয়নের পরে আর উন্নয়ন করার জায়গা নেই। তাই এখন ভোটে জিততে গেলে আমাদেরকে ধর্ম নিয়ে কথা বলতে হবে। ভাবা যায় কোনো রাজনৈতিক দল তারা ধর্ম নিয়ে, পুরো দুটো রাজনৈতিক দল বিশেষ করে শাসক দল এবং বিজেপি, আমি দুপক্ষকেই বলছি, তারা যেভাবে সাধারণ মানুষকে ভুল পথে চালিত করছেন। কেউ বলছেন হিন্দু রাষ্ট্র হবে, হিন্দু মানে সর্বশক্তিমান হবে, কেউ বলছেন যে না দেখো আমরা মন্দির করে দেখাচ্ছি, সরকারি টাকায় প্রকাশ্য দিবালোকে মন্দির করছেন। আবার হুমায়ুন কবিরের মতো মানুষ, তিনি প্রকাশ্যে বলছেন এখানে বাবরি মসজিদ হবে এবং সেটা কেউ আটকাতে পারবে না। কয়েকশো কোটি টাকা তিনি জোগাড় করলেন। কেন ওই কয়েকশো কোটি টাকায় যদি একটা হসপিটাল হতো, এবং তিনি যদি বলতেন এই হুমায়ুন কবির যে না এই হসপিটালে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ যারাই আসবেন তারাই পরিষেবা পাবেন, সেটা কি আমাদের লাভ হতো না? কেন যখন রাজ্য সরকার, বর্তমান শাসক দল, তারা যখন গিয়ে দীঘাতে, শিলিগুড়িতে মন্দির তৈরি করছেন, তারা বলতে পারতেন না যে আমাদের আরও দুটো হসপিটাল হবে, যে বিপুল সংখ্যক টাকা খরচ করা হচ্ছে তাতে আমাদের গ্রামীণ লোকগুলো অনেক স্বাস্থ্যের পরিষেবা পেতে পারে? না। আপনারা কেউ দেখেছেন যে এই ইস্যুতে এই দুটো পার্টি, রাজনৈতিক দল কখনো বলছে যে এই যে হাজারে হাজারে ছেলে মেয়ে রাস্তায় বসে আছে চাকরি হারা এবং দীর্ঘদিন কোনো ইন্টারভিউ নেই, তাদের কান্না তারা দেখতে পান না? তারা খালি ধর্মীয় সভাগুলোতে যাবেন, কেউ গড়ের ব্রিগেডে গীতা পাঠ করবেন, কেউ রেড রোডে গিয়ে মুসলিম সমাজের সঙ্গে ওখানে হাত মেলাবেন। আমার কথা হলো, এ একটা রাজ্য, সেখানে কেন আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ এদেরকে আলাদা করব? এই রাজনীতির দলরা আলাদা করে দিচ্ছেন দেখে যত অশান্তির মূলে সেগুলোই। তাদের যদি এতই কাজের ইচ্ছে, কেউ বলেছে, কোনো একটা রাজনৈতিক দল বলছে যে আমরা এই কাজটা করব? বা করলে, কথা দিলেও যখন ভোটের আগে বলে, সেই কথাগুলো কি রাখে? কি দেখলাম যে না, ভোটের দামামা বাজার আগেই কতগুলো প্রকল্প শুরু করে দিলেন। কিসের প্রকল্প? যেখানে মানুষকে আরও গরিব করে দেওয়া যায়। কিসের প্রকল্প? যেখানে মানুষকে লোভী করে দেওয়া হচ্ছে। আপনি ভাবুন, একটি বেকার ছেলে যদি ১,৫০০ টাকাও পায় মাসে, আজকের দিনে ১,৫০০ টাকা কি? সেইখানে ছেলেটিকে মরালি তাকে ভেঙে দেওয়া হচ্ছে, কারণ সে কোনোদিন ক্লেম করতে পারবে না আমি বেকার। বললেই বলবে ভাই তোমরা তো বেকার ভাতা পাচ্ছ। ১,০০০ টাকা বাড়ির মহিলাদের দেওয়া হচ্ছে, তাদেরকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হচ্ছে। কেন? ওই বাড়ির মহিলা এইটুকু বুঝছেন না তার বাড়ির ছেলে মেয়েরা বেকার, এবং এই টাকাগুলোই আবার ফিরিয়ে নিয়ে নেবে সরকার। কেন? এত রকম ট্যাক্স বসাবে যে আমরা সাধারণ মানুষ সেটা বুঝতেই পারি না, কখন আমাদের পকেট থেকে ওই টাকাগুলোও বেরিয়ে যাচ্ছে। সুতরাং আমি সমস্ত সাধারণ মানুষকে বলবো, আপনারা আপনাদের ইচ্ছে মতো নিশ্চয়ই ভোট দেবেন, যে পার্টিকেই দিন, কিন্তু চিন্তা ভাবনা করে আপনারা প্লিজ ভোটটা দিন। দেশটা খালি খয়রাতের উপরে চলতে পারে না। একদিকে খয়রাতি চলবে, একদিকে লোন বাড়বে রাজ্যের উপরে, এক একটা বাচ্চা যারা জন্মাবে তাদের উপরে লোন বাড়বে। এটা কি সর্বনাশা একটা রাজনীতি হচ্ছে আমি জানি না। আমরা আগেও দেখেছি, কংগ্রেস, সিপিএম দেখেছি, সেই সময় এই এতটা প্রকট ছিল না যে ধর্মীয় মেরুকরণ করে ভোটে জেতার জন্যে। আজকে যেটা হচ্ছে এটা দুঃখের, এটা লজ্জা সুমন।
ধন্যবাদ সমিতদা যে হিসেবটা দিচ্ছেন সেটা হচ্ছে বাংলার একজন শিশু জন্মালে তার মাথা পিছু ধারের পরিমাণ হচ্ছে ৮০,০০০ টাকা, কিন্তু পাশাপাশি এটাও বাস্তবতা এবং রাজনৈতিক বাস্তবতা, অর্থনৈতিক বাস্তবতা তো বটেই যে এই লক্ষ্মীর ভাণ্ডার কিংবা বেকার ভাতার একটা সরাসরি যখন অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে সেটা রাজনৈতিক দলকে ডিভিডেন্ড দিচ্ছে, বহু পরিবারের মুখে স্পষ্ট হাসির রেখা ফুটছে। এবং এই বাস্তবতা আবার শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশ জুড়ে নির্বাচনী এবং সংসদীয় রাজনীতি চূড়ান্ত বাস্তবতা কার্যত এই জায়গায় দাঁড়িয়ে গেছে। আমি সেই নিয়ে বিস্তারিত আসবো, কিন্তু তার আগে আপনাদের একেবারে স্পষ্ট করে বলতে চাইবো যে সুপ্রিম কোর্টে আজকে কেন আমরা বলছি কেন্দ্রের অস্বস্তি। আমি বলছি একটা নয়, যখন এনআইএর এই ভূমিকা নিয়ে বারবার কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, এই নিয়ে আমরা অনুষ্ঠান করেছি, ঠিক যেমন শামসেরগঞ্জের বীভৎস নারকীয় ঘটনা নিয়ে বারবার অনুষ্ঠান করেছি। আমি বিস্তারিত আসবো, কিন্তু তার আগে এই না নাটশেল দেখাবো যে সুপ্রিম কোর্টে ঠিক কী হলো। মুর্শিদাবাদের বেলডাঙ্গার অশান্তিতে এনআইএ তদন্ত নিয়ে এবার সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল কেন্দ্র। মুর্শিদাবাদেরই শামশেরগঞ্জের অশান্তির প্রসঙ্গ টেনে এনআইএ তদন্ত নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিচারপতি জয়মাল্য বাগচি। এই মামলায় ইউএপিএ যুক্ত করার সপক্ষে কি তথ্য প্রমাণ আছে তাও কলকাতা হাইকোর্টে জানানোর জন্য এনআইএ-কে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। যেটা আজকে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে সেটা হচ্ছে বেসড অন দ্য ফ্যাক্টস অ্যান্ড ঘটনা। যে ঘটনাটা একই প্রকারের ঘটনা, যেখানে আগেরবার আমরা দেখেছিলাম এপ্রিল মাসে বারবার হাইকোর্ট জিজ্ঞেস করেছিল যে এনআইএ এই তদন্ত করবে কিনা, তার সদুত্তর পাওয়া যায়নি। এবং বেলনার ক্ষেত্রে দেখলে প্রোঅ্যাক্টিভলি তারা এগিয়ে চলে এলো। তো সুপ্রিম কোর্টের প্রশ্ন যে যখন সিচুয়েশন এক, ডিমান্ড এক, তখন আপনারা কি করে এই দুরকম সিদ্ধান্ত নিচ্ছেন বা কেন নিচ্ছেন, এটা এক্সপ্লেনেশন দরকার। আমার মনে হয় এটা জাস্টিফাইড কোশ্চেন, কারণ এনআইএ বা কোনো এজেন্সি আইনের ঊর্ধ্বে না, তাদের আইনের মধ্যে থেকে কাজ করতে হয়। তারা যদি উত্তর হাইকোর্টকে যেটা দিতে বলেছে হাইকোর্ট দিতে না পারে সুপ্রিম কোর্ট, তাহলে নিশ্চয়ই তাদের একটা সেটব্যাক বলে আমার মনে হয়। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ। 16 জানুয়ারি ঝাড়খণ্ডে এক বাঙালি শ্রমিকের রহস্য মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দুদিন ধরে বেলাগাম তাণ্ডব চলে মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। বাঁশ লাঠি হাতে তাণ্ডব, সংবাদ মাধ্যমের উপর হামলা, কিছুই বাদ যায়নি। 31 জানুয়ারি এই ঘটনার তদন্তভার হাতে নেয় কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। ধৃত 36 জনের নামে দায়ের হয় এফআইআর। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ধারা যুক্ত করা হয়। কিন্তু সেই এনআইএ তদন্ত নিয়ে এই বুধবার প্রকারান্তরে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। গত বছর এপ্রিলে এই মুর্শিদাবাদের শামশেরগঞ্জে হওয়া অশান্তির প্রসঙ্গ টেনে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, 2025 সালের এপ্রিল মাসে যখন এই ধরনের ঘটনা মুর্শিদাবাদে ঘটেছিল, সেই সময় আমরা দেখেছি যে কেন্দ্র দিনের পর দিন সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে চুপ করেছিল। আর এখানে তারা সব নথি না দেখেই এনআইএ তদন্ত নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিল। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ নির্দেশ দিয়েছে, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ইউএপিএ যুক্ত করার কারণ নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিতে হবে এনআইএ-কে। এই রিপোর্ট দেখে পরবর্তী নির্দেশ দেবে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি বিচারপতি জয়মাল্য বাগচি আরও বলেন, সব আবেগের বহিঃপ্রকাশ দেশের অর্থনীতিকে ভাঙার জন্য হয় না। স্টেট গভর্নমেন্ট দাঙ্গাবাজদের পক্ষে, অ্যান্টি ন্যাশনাল ফোর্সের পক্ষে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করেছিল। সুপ্রিম কোর্ট স্টেট গভর্নমেন্ট এসএলপি অ্যাকসেপ্ট করেনি, বলেছে ব্যাক টু দি ক্যালকাটা হাইকোর্ট। সুপ্রিম কোর্ট এসএলপি এন্টারটেন করেনি, বলেছে আপনাদের যা বলার আপনারা কলকাতা হাইকোর্টে বলুন, আমরা এখানে এন্টারটেন করবো না। সুপ্রিম কোর্ট যখন বলেছে নিশ্চিতভাবে তদন্ত করুক, কিন্তু এই এনআইএ এর ভূমিকা তো আমরা দেখেছি বিজেপির নবতম চাকর-বাকরে পরিণত হয়েছে। ইডি সিবিআই এর পরে, ইনকাম ট্যাক্সের পরে বর্তমানে নির্বাচন কমিশনে চাকরে পরিণত হয়েছে। এই এনআইএ হচ্ছে তাদের নবতম চাকর। এনআইএ আসলে পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহৃত হতে হতে তার কর্মদক্ষতা হারাচ্ছে, এটা ভারতবর্ষের জন্য দুর্ভাগ্য। বেলডাঙ্গা হিংসার ঘটনায় এনআইএ তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে, এই মামলায় এই মুহূর্তে হস্তক্ষেপ করছে না সর্বোচ্চ আদালত। এনআইএ তদন্তের বিরোধিতায় রাজ্য সরকারের মামলা নিয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদার ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমরা মনে করি শামশেরগঞ্জের ঘটনা বাবা এবং ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কুপিয়ে খুনের পরিকল্পিত অপরাধ এ রাজ্যে ঘটা নৃশংসতম ঘটনাগুলোর মধ্যে অন্যতম। দিনের পর দিন আমরা তা নিয়ে এই অনুষ্ঠান করেছি।
যখন শামসেরগঞ্জে হিংসার তদন্তভার এনআইএ নিজেদের হাতে তুলে নিতেও কোনো আগ্রহ দেখাচ্ছে না, এমনকি কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সোমেন সেন যখন এনআইএর এই অনীহাকে কার্যত আদালতে বেআব্রু করে দিয়েছিলেন, সেদিনও এই অনুষ্ঠানে আমরা বিস্ময় প্রকাশ করেছিলাম। কি বলেছিলাম একটু পরে দেখাবো। মাননীয় বিচারপতি সোমেন সেন সেদিন বলেছিলেন যে এনআইএ চাইলে আগেই তদন্তভার গ্রহণ করতে পারত, তাতে কোনো বাধা ছিল না। মনে রাখতে হবে যে মাননীয় বিচারপতি সোমেন সেন এটা বলছেন 5 মাস অপেক্ষা করার পর। প্রথম এনআইএর ক্ষমতা বলে তদন্তের কথা মাননীয় বিচারপতি বলেছিলেন 17ই এপ্রিল। তার 5 মাস পর 18ই সেপ্টেম্বর তিনি আবার বলছেন যে কেন্দ্র বা এনআইএ কিচ্ছু করেনি। বিস্ময়কর। এই শামসেরগঞ্জের ঘটনা নিয়ে দেখুন আমার পরবর্তী বক্তা কেয়া ঘোষ সঠিকভাবেই বহুবার স্টুডিওতে সরব হয়েছে, কিন্তু দুর্ভাগ্য যে এনআইএ একবারও উদ্যোগী হয়নি। আজ মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি সেটা স্মরণ করিয়ে দিয়ে মামলাটা হাইকোর্টেই ফেরত পাঠিয়েছেন। এনআইএর তখন এই অনীহা আর বেলডাঙ্গা নিয়ে এখন এই উৎসাহ, প্রশ্ন একটাই, এই পুরোটাই কি ভোটের কারণে? কে আর কি মনে হয়? সবার আগে বলি, এই যে বেলডাঙ্গার ঘটনাটা আজকে কথা হচ্ছে, ধাক্কাধাক্কির কথা হচ্ছে, ধাক্কা তো রাজ্য সরকার খেয়েছে। সুমান, রাজ্য সরকার গেছিল এনআইএ তদন্ত যাতে না হয় সেই তদন্তটাকেই বন্ধ করতে। ঠিক যেমন আপনার মনে আছে ডিএ নিয়ে তারা গেছিল, অনেক কিছু কালো কোট সাদা কোট অনেক কিছু হয়েছিল, একটা 3 দিনের অশ্রু সজল যাত্রাপালা সারা দেশ দেখেছিল, এবিপি আনন্দও দেখিয়েছিল, কিচ্ছু হয়নি, হাতের ছিল পেন্সিল। তো এক্ষেত্রেও তাই হয়েছে। শটান মাননীয় সুপ্রিম কোর্ট পাঠিয়ে দিয়েছে হাইকোর্টে যে আমরা কিছু করতে পারবো না। এখানে প্রশ্ন হচ্ছে এনআইএর সক্রিয়তা নিষ্ক্রিয়তা নিয়ে। আমার বক্তব্য হচ্ছে দুটো। প্রথম কথা, শামসেরগঞ্জের সময়, এবং অবশ্যই আমি বলেছি, আমাদের প্রতিটা প্রতিনিধি বলেছে, আমাদের প্রতিটা নেতৃত্ব বলেছে, যেভাবে হরগোবিন্দ দাস, চন্দন দাস সহ তাদেরকে কুপিয়ে মারা হয়েছে, ঠান্ডা মাথায় অপেক্ষা করে দেখা হয়েছে যে তাদের মৃত্যু হয়েছে কিনা। এটা পুরো জেহাদি জঙ্গি স্টাইলে তাদের খুন করা হয়েছে, এবং তারপরে এটা নিয়ে সরব করা হয়েছে ভারতীয় জনতা পার্টি। আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আমাদের ভারতীয় জনতা পার্টি সরব হয়েছে, কে আমি একমত, কিন্তু আমি বলছি কেন্দ্রের সরকারটা ভারতীয় জনতা পার্টি চালায়। আমি বলছি বারবার মাননীয় বিচারপতি, আমি এক্ষুনি দেখাবো, প্রশ্ন করেছেন যে কেন্দ্র কি বলছে, এনআইএ কি তদন্তভার গ্রহণ করবে? আইনজীবী নিশ্চুপ থেকেছেন, বলেছেন কেন্দ্রের কাছ থেকে কোনো সবুজ সংকেত আসেনি। কোর্টে এজলাসে দাঁড়িয়ে। সুমন, এটা তো নিশ্চয়ই আপনিও জানেন, আমিও জানি, যে কেন্দ্র চাইলেই তো সেখানে সেন্ট্রাল ফোর্স ওইভাবে ডিপ্লয় করতে পারবে না। ভারতীয় জনতা পার্টির আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী মাননীয় বিরোধী দলনেতা এবং আমাদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি, এরা মাঝরাত্রে কোর্ট খুলিয়ে সেন্ট্রাল ফোর্সকে মোতায়েন করানোর জন্য বাধ্য করানো হয়েছিল, এবং সেটা না হলে ওখানে আরো হিন্দুদের মৃত্যু হতো, আরো হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো আরো অনেক 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 মৃত্যু হতো। এবং একই ঘটনা ঘটেছিল মোথাবাড়িতেও। আপনারা জিজ্ঞাসা করছেন আমরা সরকার চালাচ্ছি, সেই দলটাই তো আমাদের কেন্দ্রে আছে, সেই দলেরই প্রতিনিধি হিন্দুদের জন্য মোথাবাড়িতেও সরব হয়েছিলেন। আমরা মোথাবাড়ি থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে মহেশতলা সব জায়গায় সরব হয়েছি, এবং তারপরে চলে এসে একটা কথাই বলতে হয় যে রাজ্যের বিজেপি আর কেন্দ্রের বিজেপির মধ্যে বিরাট দূরত্ব। না, এটা কোনো ফারাকই নেই। ফারাকটা দেখানো হচ্ছে একটাই কারণে, আমি তো এনআইএর প্রতিনিধি নই। মাননীয় আজকে উচ্চ আদালত যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আমাদের গ্রহণযোগ্য, কিন্তু এবারে চলে এসে বেলডাঙ্গা প্রসঙ্গে যেটা বলা হচ্ছে বারে বারে, এই এনআইএ তদন্তের প্রয়োজন কেন আসছে সুমন? এই কারণেই আসছে যে এই গুজবটা, যে গন্ডগোলটা, যে গুজবকে কেন্দ্র করে, এটা অন্য রাজ্যের বিষয়, এটা দুটো রাজ্যের মিশিয়ে, এবং মোথাবাড়ি হোক বা শামসেরগঞ্জ হোক বা ধুলিয়ান হোক, সেটা হচ্ছে আমাদের রাজ্যের মধ্যে। এবং সেখানে আপনার নিশ্চয়ই মনে আছে যে বিএসএফকে পর্যন্ত সেখানে ইন্টারভিন করতে হয়েছিল, তা না হলে ওখানে যারা হিন্দু তাদের বাঁচানো যেত না, কারণ স্টেট স্পন্সার্ড ট্যুরিজম, ওখানে টেরোরিজম চলছিল, ভ্যান্ডালিজম চলেছিল। একটা রাজ্য যদি সেখানে মাথায় বসে রাজ্যের জনপ্রতিনিধিরা, নির্বাচিত জনপ্রতিনিধিরা, তারা হিন্দু নিধনে তারা মেতেছিল, হিন্দুদের বাড়িকে দাগ দিয়ে দিয়ে সেখানকার বাড়ি থেকে ভাঙচুর, লুটতরাজ, মেয়েদের শ্লীলতাহানি সব কিছু চালানো হয়েছিল। এবারে চলে এসে এই বেলডাঙ্গার ঘটনায় কেন এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এত তৎপর কেন এই এনআইএ তদন্তকে আটকাতে? এই প্রশ্নটা কেন হচ্ছে না? এই প্রশ্ন তো ওঠা দরকার যে কারা এর পেছনে ছিল, গুজবটা কারা ছড়িয়েছিল। মমতা ব্যানার্জি কি সেটাই ভয় পাচ্ছেন? তাহলে কি এরকম কোনো মাথা চলে আসবে যেটা তার কোর ভোট ব্যাংকে আঘাত লাগবে? আর একটা শেষ কথা, তফাৎটা কোথায় জানেন তো সুমন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সরকারি সম্পত্তি যারা ভাঙচুর করেছে তাদেরকে
বাঁচাতে সরকারি টাকা ব্যয় করে, অর্থাৎ আমার আপনার টাকা ব্যয় করে তিনি যাচ্ছেন সুপ্রিম কোর্টে। আর আমরা বলছি সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে হবে, সেন্ট্রাল ফোর্সকে ডিপ্লয় করানোর জন্য আমরা অনুমোদন নিয়ে কার্যত জোর জবরদস্তি এই রাজ্যে আমরা সেন্ট্রাল ফোর্স ঢুকিয়েছি, তা নাহলে রাজ্যের মানুষকে সুরক্ষা দিতে পারবে না। এটাই তফাৎ তৃণমূল এবং বিজেপির। ধন্যবাদ। বেশ, পরের বক্তা অরূপ চক্রবর্তী নিশ্চয়ই এর জবাব দেবে, কিন্তু আমি কেয়ার সঙ্গে একমত, যেহেতু এনআইএ এর প্রতিনিধি নয়, কোনো সন্দেহ নেই যে রাজ্য বিজেপি এনআইএ চেয়েছিল, কিন্তু আইনগত অবস্থান, কোর্টে অবস্থান এবং কেন্দ্রের অবস্থান যা সঠিকভাবে আজকে মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি মনে করিয়ে দিয়েছেন, এ তো যোজন খানেক তফাৎ। কেন? আমি একেবারে সময় ধরে ধরে মাননীয় বিচারপতিদের কোটেশন ধরে ধরে দেখাবো যে 5 মাস ধরে একটি সংস্থা তারা তদন্তের ক্ষেত্রে কোনো উৎসাহ দেখায়নি, বরঞ্চ তাদের অনীহা একেবারে পরতে পরতে স্পষ্ট হয়ে গেছিল। সঠিকভাবে আজকে সুপ্রিম কোর্ট সেই প্রশ্ন তুলেছে। যেমন এই পরের প্রতিবেদনে আমি দেখাবো যে সুপ্রিম কোর্ট শামশেরগঞ্জের ঘটনায় আজকে যা বলছে, কলকাতা হাইকোর্ট এই শামশেরগঞ্জের ঘটনায় একেবারে সেই ধরনের মন্তব্য করেছিল। ঠিক কি হয়েছিল, আইনি লড়াই ঠিক কোন পর্যায়ে গিয়ে পদে পদে এগিয়েছে, দ্রুত একবার দেখিয়ে নাও। বেলডাঙ্গার অশান্তিতে এনআইএ তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্র। মুর্শিদাবাদেরই শামশেরগঞ্জে অশান্তির প্রসঙ্গ টেনে বেলডাঙ্গার এনআইএ তদন্ত নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। বুধবার বিচারপতি বাগচি বলেন, 2025 সালের এপ্রিল মাসে যখন এই ধরনের ঘটনা মুর্শিদাবাদে ঘটেছিল, সেই সময় আমরা দেখেছি যে কেন্দ্র দিনের পর দিন সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে চুপ করেছিল, আর এখানে সব নথি না দেখেই এনআইএ তদন্ত নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিল। এর আগে 17 এপ্রিল মুর্শিদাবাদের শামশেরগঞ্জে হিংসার ঘটনায় এনআইএ তদন্তের আবেদন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই মামলার শুনানিতে তার আইনজীবী সওয়াল করেছিলেন, এনআইএ আইন অনুযায়ী রাজ্য যেন কেন্দ্রকে রিপোর্ট পাঠায় সেই নির্দেশ দিক আদালত। প্রতিবাদের নামে নিরীহ মানুষের উপর অত্যাচার চলতে পারে না। এনআইএর আইনজীবী বলেন, আদালত নির্দেশ দিলে আমরা প্রাথমিক অনুসন্ধান করতে পারি। তখন বিচারপতি সৌমেন সেন বলেছিলেন, সব আদালত কেন করবে, আপনাদের ক্ষমতা আছে, নিজেরা সিদ্ধান্ত নিন। কেন্দ্রীয় সরকার চাইলেই যদি মনে করে যে কোনো বিশেষ ক্ষেত্রে এনআইএ কে দিয়ে তদন্ত করানো উচিত, তাহলে সেটা কেন্দ্রীয় সরকার করাতে পারে। তো আমার আর্গুমেন্টটা সেটাই ছিল যে কেন্দ্রীয় সরকারের কাছে তো এই অপশনটাও আছে, তো কেন্দ্রীয় সরকার তো এই অপশনটা কেন্দ্রীয় সরকারের ইউজ করা উচিত। গত বছর 18 সেপ্টেম্বর কেন্দ্রীয় এজেন্সি এনআইএর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে বিচারপতি সৌমেন সেন বলেছিলেন, এখনো তদন্তভার গ্রহণের জন্য এগিয়ে আসেনি এনআইএ। এনআইএ চাইলে আগেই তদন্তভার গ্রহণ করতে পারত, কোনো বাধা ছিল না। রাজ্যের তদন্তের ত্রুটি আছে বলে অভিযোগ করা হচ্ছে। এনআইএর সাহায্য নেওয়া হয়নি বলে যেমন অভিযোগ করা হচ্ছে, তেমনি তারাও এগিয়ে আসেনি। বুধবার কার্যত একই সুর শোনা গেল সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির গলাতেও। এনআইএ কে যে পুরোদস্তু রাজনৈতিক কাজে ব্যবহার করা, এটা পৃথিবীর সবাই জানে। ভোটের আগে এনআইএ কে নামিয়ে তৃণমূলকে নেতাদের ডেকে বলা হয়, এলাকা থেকে চলে যাও, ভোট করো না, নইলে এই কেস দেবো, ওই কেস দেবো, সেই কেস দেবো। এটা পৃথিবীর সবাই জানে। যদি বেলডাঙ্গার ঘটনায় ইনকোয়ারি হয় তো তৃণমূলের কি অসুবিধা? তার মানে তৃণমূল আশঙ্কা করছে যে এই ইনকোয়ারিতে তৃণমূলের যে অসৎ উদ্দেশ্য সেটা ধরা পড়ে যাবে। সব মিলিয়ে শামশেরগঞ্জ থেকে বেলডাঙ্গা, বারবার আদালতের প্রশ্নের মুখে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি অরূপের কাছে ঠিক উল্টো দিক থেকে আসব। দেখুন, গত বছরের শামশেরগঞ্জের ঘটনা হোক কিংবা এবছরের বেলডাঙ্গার ঘটনা, সব থেকে বড় সাদৃশ্য কি জানেন? প্রশাসনিক নিষ্ক্রিয়তা। ঘন্টার পর ঘন্টা পুলিশ প্রশাসনের চিহ্ন দেখা যায়নি। জঙ্গলের রাজত্বের সাক্ষী হতে হয়েছিল রাজ্যবাসীকে। আর এই প্রবণতা বিস্ময়করভাবে লক্ষ্য করুন, জাঁকিয়ে বসে যখন জেলার নাম হয় মুর্শিদাবাদ। সেটা 2025-এর শামশেরগঞ্জ থেকে 2026-এর বেলডাঙ্গা অবধি প্রশাসনিক নিষ্ক্রিয়তার চূড়ান্ত উদাহরণ হিসেবে একেবারে দগদগে ক্ষত সৃষ্টি করে গেছে এই রাজ্যের বুকে। দেখুন, কেয়াকে খানিকক্ষণ আগে আমি প্রশ্ন করছিলাম যে এনআইএর তখনকার নিষ্ক্রিয়তা আর এখনকার সক্রিয়তা ভোটের জন্য কিনা। আমার পরের বক্তা অরূপের জিজ্ঞাসাটা থাকবে যে মুর্শিদাবাদে বারবার এই প্রশাসনিক নিষ্ক্রিয়তা কি ভোট ব্যাংকের কারণে? অরূপ, সুমন, প্রথম কথা, নিষ্ক্রিয়তা তো নয়, উল্টে পুলিশ একেবারে এসওপি মেনে অ্যাকশন নিয়েছে বলেই শামশেরগঞ্জের ঘটনায় মূল 5 জন অভিযুক্ত এবং তাদেরকে জেরা করে আরও 8 জন মুর্শিদাবাদ জঙ্গিপুর ডিস্ট্রিক্ট পুলিশ তারা অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়ে জানিয়েছিল এবং মামলা চলেছিল। টোটাল 13 জনের যাবজ্জীবন হয়েছে। দুটোতেই তথ্যের অপলাপ হচ্ছে।
আমি বলছি যে নিঃসন্দেহে এনআইএ নেয়নি, সেই তদন্ত রাজ্য পুলিশ করছে, কোনো অসুবিধে নেই। কিন্তু কথা হচ্ছে যখন এই অশান্তি হয়েছে শামশেরগঞ্জে এবং বেলডাঙ্গায় ঘন্টার পর ঘন্টা সক্রিয়তা লক্ষ্য করা যায়নি, ঠিক যেমন যায়নি সিএ বা এনআরসির বিরুদ্ধে যখন ঘন্টার পর ঘন্টা মুর্শিদাবাদে ট্রেন পুড়েছিল। আমি আবারও বলছি, শামশেরগঞ্জের ঘটনায় মূল অভিযুক্ত 5 জন, তাদেরকে এনকোয়ারি করে আরো 8 জন 13 জনকে গ্রেপ্তার করেছে, প্রডিউস করেছে, যাবজ্জীবন হয়েছে। আর এই ঘটনায়, বেলডাঙ্গার ঘটনায় 33 জন এখন অবধি অ্যারেস্টেড হয়েছে। এবার আমি আসি মূল বিষয়টায়। আজকে বিচারপতি ডিভিশন বেঞ্চে সূর্যকান্ত, জয়মাল্য বাগচিরা যেটা বলেছেন সেটা একেবারে আইনের কথা, সংবিধানের কথা। আর্টিকেল 14, দেখুন আমি আইনের ছাত্র নই, কিন্তু আর্টিকেল 14 যতটুকু আমরা বুঝি বলছি ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। তাহলে যদি এক জায়গাতে এক ধরনের ইমপ্লিমেন্টেশন হয় তাহলে আরেক জায়গায় সেটা হবে না কেন, যে প্রশ্ন আজকে বিচারপতিরা তুলে দিয়েছেন যে আজকে বেলডাঙ্গার ক্ষেত্রে যখন এই অতি সক্রিয়তা, তাহলে শামশেরগঞ্জের ঘটনায় নিষ্ক্রিয়তা কেন ছিল। বিচারপতিরা বলেছেন ঘটনাটা বুঝতে হবে, ঘটনাক্রম মূল সূত্রপাত কোথায়। আলাউদ্দিন শেখ অস্বাভাবিক মৃত্যু প্রতিবেশী রাজ্যে, শুধু সেটা নয়, তার কদিন আগে ওই মুর্শিদাবাদে জুয়েল রানা বলে একটি ছেলে, উড়িষ্যায় তাকে বীভৎসভাবে পিটিয়ে খুন করা হলো, এবং পরিযায়ী শ্রমিক বাংলাদেশি অপবাদ দিয়ে তাকে যখন পিটিয়ে খুন করা হচ্ছে, তখন ক্রমাগত একটার পর একটা ঘটনা আস্তে আস্তে মানুষের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এটা হতে পারে না। সেই জায়গায় আমাদের রাজ্যের পুলিশ, তোমার আমার রাজ্যের পুলিশ ঝাড়খণ্ডে গিয়ে তদন্ত করে বলেছে যে পুরোটা ভাঁওতা এবং পুরোটা গুজব। আমি তো সেটা বলছি, তিনি একেবারে আত্মহত্যা করেছিলেন, তার পেছনে বাঙালি পশ্চিমবঙ্গবাসী কোনো পরিচয়, কোনো ব্যাপার নেই। বলছি সুমন, যে যখন পরপর এই ধরনের ঘটনা ঘটে তখন রজ্জুতে সর্পভ্রম হয়, কারণ তার কদিন আগেই জুয়েল রানাকে পিটিয়ে খুন করা হয়েছে এবং সারা ভারতবর্ষে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাংলাদেশে পর্যন্ত পাঠিয়ে দেওয়া হচ্ছে। সোনালী খাতুন নিয়ে তুমি ভীষণ অন্যায়, কিন্তু আমি বলছি যখন রজ্জুতে সর্পভ্রম হচ্ছে, ঘন্টার পর ঘন্টা আগুন জ্বলছে, তখন পুলিশ কি চোখ বন্ধ করে থাকে? এইবার এখানেই আসছি, এইবার সেটাকে কাজে লাগানোর জন্য যদি কোনো রাজনৈতিক শক্তি পেছন থেকে মদত নিয়ে ল এন্ড অর্ডার ডিস্টেবিলাইজ করতে যায়, সুমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই তোমাদের চ্যানেলের সামনে। এটা হচ্ছে 2024 সালের ডিসেম্বরের ঘটনা। মুর্শিদাবাদের নিমতিতা রেল স্টেশন, সুতির সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, মুর্শিদাবাদের নিমতিতা রেল স্টেশনে বোমা রাখতে গিয়ে, প্লিন্টারে বোমা রাখতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো 2 জন বিজেপির নেতৃত্ব, মদন কুণ্ডু এবং সাগর দাস। তারা সংখ্যালঘু পরিচয় দিয়ে সেজে বোমা রাখতে গিয়ে ধরা পড়েছিল। সেদিনকে এনআইএ এসেছিল, কেন আসেনি? কেন আসেনি? শুভেন্দু অধিকারীকে প্রশ্নের উত্তর দিতে হবে। এনআইএ কোথায় আসে? এনআইএ আসে অর্জুন সিং এর বাড়ির সামনে যদি কালীপটকা ফাটে, কালীপটকা ফাটলে খারাপ কাজ, কালীপটকা ফাটাবে কেন? চকলেট বোম ফাটাবে কেন? 90 ডেসিবেলের উপরে বাজি ফাটবে কেন? গ্রিন ফায়ার ক্র্যাকার ফাটতে পারে, সেটা খারাপ কাজ। তার জন্য এনআইএ কখন আসে? লোকসভা ভোটের সময় সন্দেশখালী যখন চর্চায়, সন্দেশখালীতে আমরা দেখলাম ভোটের দিন রোবোটিক্স ডিভাইস, রোবট চলছে, সন্দেশখালী পুকুরের পাশ দিয়ে রোবট চলছে, একটা ব্যাগ উঠলো রোবোটিক ডিভাইস দিয়ে, ব্যাগের মধ্যে কি জানা গেল না। পরে শুনলাম লোকাল লোকেরা বলছে ওখানে নাকি ব্যাগের মধ্যে 6টা পাবদা মাছ ছিল। আমি সত্যি মিথ্যে জানি না পাবদা মাছ ছিল না কই মাছ ছিল না ল্যাটা মাছ ছিল, কিন্তু আজকে এনআইএ কে যদি এই জায়গায় আনা হয়, এনআইএ কে তৈরি করা হয়েছিল ক্রস বর্ডার টেররিজম, কাউন্টার টেররিজম। আজকে মুম্বাই হানার প্রেক্ষিতে যেই সংস্থাকে তৈরি করেছিল ভারত সরকার, সেটাকে বিজেপির চাকর বাকরে যদি পরিণত করা হয়, তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতির এই ধরনের মন্তব্যই আসবে যে এই যা এক যাত্রায় পৃথক ফল কেন। আবারও বলছি, আর্টিকেল 14 সেটাকে সম্পূর্ণভাবে আজকে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি, কেন্দ্রকে ভর্ৎসনা করে যে কোথায় এনআইএ ব্যবহৃত হবে। আপনি এনআইএ সাকসেসের দেখান না, শুধু বিজেপি বিরোধী শাসিত রাজ্যগুলোতে সেখানে এনআইএ কে পলিটিক্যালি ব্যবহার করা হচ্ছে দিনের পর দিন। আমরা আবারও বলছি, শামশেরগঞ্জের ঘটনা নিন্দনীয়, মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট প্রত্যেককে অ্যারেস্ট করেছে, যাবজ্জীবন হয়েছে। একইভাবে বেলডাঙ্গার ঘটনায় 33 জনকে অ্যারেস্ট করা হয়েছে। বেশ, আমি বলছি যে বটম লাইনটা অরূপ বলছে, কিন্তু যেটা বললো না সেটা হচ্ছে রজ্জুতে সর্পভ্রম বলছিল না। আমি বলছি যখন সর্পদংশন হয়েছে, ঘন্টার পর ঘন্টা পুলিশি প্রশাসনিক নিষ্ক্রিয়তা নিয়ে আমাদের প্রশ্ন থাকবে। 1, 2 হচ্ছে কি ভয়ঙ্কর ব্যাপার ভাবুন, যখন আমরা বারবার শামশেরগঞ্জের কথা বলছি, কি করে সেই রাতের ছবি সংবাদ মাধ্যমে যা লাইভ ঘন্টার পর ঘন্টা উঠে এসেছে, শুধুমাত্র প্রাণ বাঁচাতে এক কাপড়ে সাধারণ নরনারী, যার ভেতরে মহিলাদের সংখ্যা বেশি, তারা মুর্শিদাবাদ থেকে সেই রাজ্যের আরেকটা জেলা মালদায় নৌকো করে চলে এসছে শুধুমাত্র প্রাণ বাঁচাতে। আমি বলছি এরপরও প্রশাসনিক সক্রিয়তা নিয়ে কোনো রকম কৃতিত্ব দাবি করা যায়? সম্ভব? বাস্তব সে কথা বলে না।
সুমন, এখানে সক্রিয়তা নিষ্ক্রিয়তার কথা হচ্ছে। আমি জিজ্ঞাসা করতে চাই তৃণমূলের যিনি প্রতিনিধি রয়েছেন, যে এই মনিরুল ইসলামকে গ্রেপ্তার করার ক্ষেত্রে নিষ্ক্রিয় কেন? তার ক্ষেত্রে এফআইআর করতে এত নিষ্ক্রিয় কেন? কলকাতায়, দক্ষিণ কলকাতায় ভর সন্ধেবেলা সোনা পাপ্পু যে কাণ্ডটি ঘটিয়েছে তাকে গ্রেপ্তার করতে নিষ্ক্রিয় কেন? অথচ ভারতীয় জনতা পার্টির যারা কর্মী তাদেরকে গ্রেপ্তার করতে কোথায় কোথায় পৌঁছে যায়। তাদের বাড়িতে মাঝরাত্রে হানা দেয়, কারোর বাড়ি দরজা লাথি মেরে ভেঙে ফেলে, কাউকে তুলে নিয়ে এসে কাউকে ওই বিপ বিপ মণ্ডল যিনি রয়েছেন তিনি বলেন কোন কেস দিতে হবে, ডিরেকশন পর্যন্ত দিয়ে দেন। তো সক্রিয়তা নস্ক্রিয়তা বিশেষ। আর একটা শেষ করি, এনআইএ নিয়ে যিনি বলেছেন, আমি জানি না তিনি কোথা থেকে তথ্য পেয়েছেন, এনআইএ সাকসেস রেট দিয়ে জিজ্ঞাসা করেছেন। এনআইএর প্রতিনিধি নাশত একটু জানি একটু আধটু 92% সাকসেস রেট হচ্ছে এনআইএর। আসলে এনআইএ কে ঢুকতে দিতে চায় না পশ্চিমবঙ্গে, কারণ ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়বে। উনি ব্যাগ থেকে পাবদা মাছের কথা বলছিলেন তো, এই 92% সাকসেস রেট, তাও শামশেরগঞ্জে এনআইএ উদ্যোগে। কিন্তু এই মনে রাখতে হবে যে সন্দেশখালী ব্যঙ্গ করছিলেন তো, এই সন্দেশখালীতে শেখ শাহজাহানের কুকীর্তি, এবং সেখানে যখন তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করতে গিয়ে তাদেরকে কি নিগৃহীত হতে হয়েছিল, এটা নিশ্চয়ই এরা বলতে পারবে। সন্দেশখালী মডেল কেয়া দেবী যখন শেখ শাহজাহানের কথা বললেন, শেখ শাহজাহানের কেসেও এনআইএ এসেছিল, আজ অবধি তার রেজাল্ট কেয়া দেবীও বলতে পারবেন না, উনি নিজেও বলতে পারবেন না। প্লিজ আপনারা বলার সময় কেয়া দেবী চিৎকার করবেন না, প্লিজ চিৎকার করবেন না, ডিগনিটি মেইনটেইন করুন। দ্বিতীয়, আমার বক্তব্য খুব পরিষ্কার আজকে। উনি বলছেন আমি এনআইএ এর প্রতিনিধি নই। শুভেন্দু অধিকারী তো সব সময় দেখছি বিধানসভার ভেতরে দাঁড়িয়ে ইডি আর সিবিআই এর প্রতিনিধি, পরের দিন থ্রেট দিচ্ছেন তোর বাড়িতে ইনকাম ট্যাক্স রেট করবে, তারপরে কৃষ্ণ কল্যাণী বাড়িতে ইনকাম ট্যাক্স রেট হচ্ছে, এর বাড়িতে সিবিআই রেট হবে, তার বাড়িতে সিবিআই রেট হচ্ছে। উনি কার প্রতিনিধি? সিবিআই, ইডি, এনআইএ। আপনারা বিজেপির আমলে আপনারা আমি ছবিটা ক্লিয়ার করতে চাই, এখানে কে কার প্রতিনিধি জানি না, আমি এবিপি আনন্দের প্রতিনিধি। এবং এর পরে যে প্রতিবেদনটা আপনাদের সামনে রাখবো সেটা হচ্ছে বেলডাঙায়, যারা ভুলে গেছেন কয়েক সপ্তাহ আগের ঘটনা ঠিক কী হয়েছিল, একটা গুজব পল্লবিত হয়ে কোন জায়গায় পৌঁছতে পারে, এবং আমাদের রাজ্যের পুলিশ তার 3-4 দিন পরে একেবারে স্পষ্ট করে রিপোর্ট দিয়েছিল যে পুরোটা যা বলা হয়েছিল এবং যা বলে তাণ্ডব চালানো হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যে, পল্লবিত গুজব। দেখুন, বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় কেন্দ্রীয় এজেন্সি এনআইএর তদন্ত নিয়ে প্রশ্নের মুখে কেন্দ্র। স্টেট গভর্নমেন্ট দাঙ্গাবাজদের পক্ষে। এই এনআইএ হচ্ছে তাদের নবতম চাকরি। ভিন রাজ্যে এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে গত মাসে ঘন্টার পর ঘন্টা নৈরাজ্য চলে মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। তুলকালাম বাঁধে রাস্তা ও রেল অবরোধ দিয়ে অশান্তির শুরুটা হলেও পরে তা তাণ্ডবের রূপ নেয়। বাঁশ লাঠি হাতে রাস্তায় নেমে দাপাদাপি, গাড়ি ভাঙচুর, সাংবাদিকদের উপর হামলা, বাদ যায়নি কিছুই। বিক্ষোভের নামে কার্যত চলে গুন্ডামি, যদিও গোটা দিন ধরে পুলিশকে সক্রিয় কোনো ভূমিকা নিতে দেখা যায়নি। এই আবহে বেলডাঙ্গা কাণ্ডে জোড়া জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। 20 জানুয়ারি সেই মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, কেন্দ্রীয় সরকার যদি মনে করে তাহলে এনআইএ তদন্তের নির্দেশ দিতে পারে। এরপর 31 জানুয়ারি এই ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ। ধৃত 36 জনের নামে এফআইআর দায়ের হয়। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ধারা যুক্ত করা হয়। পাল্টা এনআইএ তদন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য সরকার। সেই মামলা এদিন কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। এই দাঙ্গার পিছনে, এই হামলার পিছনে তৃণমূলের কোনো হাত আছে? এই দাঙ্গার পিছনে বিশ্বের অন্য অংশের নিশ্চয়ই কোনো উস্কানি আছে, নিশ্চয়ই কোনো সাপ্লাই লাইন আছে। নইলে তৃণমূল কংগ্রেসের কি এমন ঠেকা পড়লো যে এনআইএ ইনকোয়ারি করলো কি না করলো? এনআইএকে যে পুরোদস্তু রাজনৈতিক কাজে ব্যবহার করা, এটা পৃথিবীর সবাই জানে। ভোটের আগে এনআইএকে নামিয়ে তৃণমূলকে নেতাদের ডেকে বলা হয় এলাকা থেকে চলে যাও, ভোট করো না, নইলে এই কেস দেবো, ওই কেস দেবো, সেই কেস দেবো। এটা পৃথিবীর সবাই জানে। বিজেপি নিজেদের সংগঠন নেই, শাখা সংগঠন, গণসংগঠন হিসেবে হিসেবে এনআইএর মতো অর্গানাইজেশনগুলোকে ব্যবহার করে। এই পরিস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যপাল। Two cancerous growths on the body politic of Bengal are number 1 violence, number 2 corruption. To have a Hinsa Mukta, Bhrashtachaar Mukta Bengal, that is what we are trying for. এফআইআর দায়েরের পর ইতিমধ্যে একাধিকবার ঘটনাস্থলে গেছেন এনআইএর অফিসাররা। তবে সূত্রের দাবি, পুলিশের থেকে এখনো এই মামলার কেস ডায়েরি হাতে পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজীব চৌধুরী, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, আমার পরের বক্তা সায়নদীপরা একসময় রাজ্য পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে রায়গঞ্জে বেল আর মাঝদিয়ায় জেল এই বাক্যবন্ধকে একেবারে স্লোগানে পরিণত করেছিল। কিন্তু সত্যি বলতে শামশেরগঞ্জের এনআইএর এই অনীহা সাংবাদিক হিসেবে আমাদের বিস্মিত করেছিল। এই আলোচনার অংশে আমি এই অনুষ্ঠানের একটা ক্লিপিংস দেখাবো দিনের পর দিন যেটা আমরা বলে গেছি। আজ সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চেও মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি সঠিকভাবে এই প্রশ্ন তুলেছেন। গত বছর 18 এপ্রিল এই নিয়ে এই অনুষ্ঠানে ঠিক কী বলেছিলাম একবার দেখে নিন। শুভেন্দু অধিকারী কালকে মামলা করেছিলেন এনআইএ তদন্ত চেয়ে। তার আইনজীবী একেবারে কোর্টে মামলা করলেন, সিরিয়াসলি মামলা লড়া হচ্ছে। মাননীয় বিচারপতি সোমেন সেন তিনি অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক কুমার চক্রবর্তীর কাছে জানতে চান কেন্দ্র কি মনে করছে এনআইএর তদন্ত প্রয়োজন আছে। অশোকবাবু কোনো উত্তর দিলেন না, নিরুত্তর থাকলেন। এনআইএর আইনজীবী বলেন যে আদালত যদি নির্দেশ দেয় আমরা এক্ষুনি প্রাইমারি ইনভেস্টিগেশন শুরু করতে পারি। মাননীয় বিচারপতি তখন বললেন যে আপনাদের তো ক্ষমতা আছে, তো আমাদের নির্দেশের অপেক্ষা করছেন কেন। এনআইএ বলল হ্যাঁ ক্ষমতা আছে, কেন্দ্র নির্দেশ দিলে আমরা করতে পারি। মাননীয় বিচারপতি সোমেন সেন তখন বললেন কেন্দ্র নির্দেশ দেয়নি। এনআইএর আইনজীবী বললেন না। আমি বলছি এনআইএ চেয়ে শঙ্কু তোমরা কোর্টে যাচ্ছ এবং মেক নো মিস্টেক সিরিয়াসলি মামলা করছো, কেন্দ্রই নির্দেশ দেয়নি। এরপরে তো বাম এবং কংগ্রেস বলার সুযোগ পাবে যে সেটিং। সেদিন সায়নদীপরা জোর গলায় সেটিং বলেছিল, আজকে কি একই কথা বলবে? আগে সিপিআইএম বলেছিল, তারপর জনগণ বলল, এখন তো দেখছি সুপ্রিম কোর্টও বলছে যে সেই সবচেয়ে বহুল চর্চিত স্লোগান এখন, যেটা আপনি এর আগে বলছিলেন মাঝদিয়ায় জেল, এই স্লোগানটা পপুলার হয়েছিল, আর এখন যেটা সবচেয়ে পপুলার স্লোগান সেটিং, সেটা সুপ্রিম কোর্টও বলছে। ভোট বড় বালাই সুমনদা, শামশেরগঞ্জের সময় সুপ্রিম কোর্ট সেটিং বলেনি, সুপ্রিম কোর্ট বলেছে যে 1 বছর আগে, মানে ইঙ্গিতটা তাই তুমি এইভাবে দেখতে পারো যে হ্যাঁ যে নিষ্ক্রিয়তা আর এখন অতি সক্রিয়তা, এটা কেন? ওইটাই সেটিং। আমি বলছি যে ভোট বড় বালাই সুমনদা, শামশেরগঞ্জের সময় ভোট ছিল না, তাই শামশেরগঞ্জে এই এনআইএ দেখা যায়নি। এখন বেলডাঙ্গায় এনআইএ আর শামশেরগঞ্জের সময় এমআইএ, মিসিং ইন অ্যাকশন, মানে কেন্দ্রের সরকার ঠুটো জগন্নাথ ছিল। আর ইউএপিএকে যেভাবে মুড়ি মুড়কির মতন ব্যবহার করছে, আরবান নকশাল, সার্জিল ইমাম, উমর খালি, সবার বিরুদ্ধে ইউএপিএ, এখন সেটাও কত হালকা করে দিচ্ছে এটা আপনি ভাবুন। এবং শামশেরগঞ্জের সময় আপনারা যেটা বলছেন, হাইকোর্ট বারবার বলছে যে কেন্দ্রীয় সরকার কি চায়, এনআইএ তদন্ত চায় কি চায় না, কিন্তু ভোট ছিল না, তাই কেন্দ্রীয় সরকার তখন ঠুটো জগন্নাথ। আর এনআইএ এটা কী পারফরমেন্স, খাগড়াঘাট থেকে শুরু করে মেদিনীপুরে বোমা বিস্ফোরণ, অশ্বডিম্ব প্রসাব করেছে। এই কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলো দিয়ে কি হচ্ছে? আজও অভয়ার বিচার সিবিআইয়ের হাতে পড়ে 20 বাও জলে চলে গেছে, বকটুই এখনো বিচার পায়নি। কি হবে এনআইএ এইসব দিয়ে তদন্ত করে? আমার কথা হলো যে বেলডাঙ্গা এবং শামশেরগঞ্জ এর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। যে দেখুন গুজবের কথা আসতে পারে, কিন্তু মানুষের ক্ষোভটা স্বাভাবিক। যেভাবে মুর্শিদাবাদ মালদা জুড়ে একের পর এক পরিযায়ী শ্রমিক রাজ্যের বেহাল অর্থনীতির কারণে অন্য রাজ্যে যাচ্ছে, আর বিজেপি শাসিত রাজ্যে সেখানে বাংলাদেশি বলে তাদেরকে খুন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, মার খাচ্ছে, তার পাশে তৃণমূলের অপদার্থ সরকার একবারও গিয়ে দাঁড়াচ্ছে না। মানুষের মধ্যে এই ক্ষোভটা, রাগটা, তাই মানুষ রাস্তায় নেমে এসছে। বড় কোনো ইনসিডেন্ট হয়নি, আর সাংবাদিকদের আক্রমণ করাটা আমরা নিন্দা করি অবশ্যই। রাস্তা অবরোধ কি বলছো? বেলডাঙ্গায় বড় কোনো সঙ্গে হয়নি, ঘন্টার পর ঘন্টা সঙ্গে যে মানে রাস্তা অবরোধ করে, সবথেকে বড় কথা গুজবের ভিত্তিতে, ঘটনার কোনো ভিত্তি ছিল না। পাশে, আমি বলছি যে পাশের রাজ্য, আমি খবর না দিয়ে নিজের রাজ্যকে জ্বালাতে শুরু করলাম। আমি বলছি তার আগের পরের ঘটনাগুলোর সঙ্গে একটু রিলেট করতে হবে। যেভাবে একের পর এক মালদা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা নির্মমভাবে খুন হচ্ছিল, আমার কথা হলো যে রাস্তা অবরোধ এটাকে পুলিশ অ্যালাউ করলো, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখে। তবে এটা আমি যদি বলতে পারি রাস্তা অবরোধটা যদি অপরাধ হয়, তাহলে মুখ্যমন্ত্রী যখন 26 দিন রাস্তা অবরোধ করে তারপর বিধানসভা ভাঙচুর করে নৈরাজ্য করেছিল, তখন তিনি অগ্নিকন্যা, এখন অবশ্য ঘুগ্নিকন্যা হয়ে গেছে। কিন্তু এখন বেলডাঙ্গার যে শামশেরগঞ্জের সিচুয়েশন, ওটাই বলছি প্রশাসন ওটা সংগঠিত করেছে। প্রথম কথা, ওয়াকফ আন্দোলন নিয়ে মানুষের ওয়াকফ সম্পত্তি নিয়ে একটা আশঙ্কা ছিল, কেন্দ্রীয় সরকার এমন একটা আইন ওয়েজ করেছে। মানুষ যখন আন্দোলনে নামতে চাইলো, তখন মুখ্যমন্ত্রী বললেন যে এখানে কেন, দিল্লিতে গিয়ে করুন। তারপর সেই আন্দোলনের মধ্যে পরিকল্পিতভাবে দুষ্কৃতীদের ঢুকিয়ে দেওয়া হলো, এবং প্রশাসন কিভাবে সংগঠিত করলো যে যখন ওই ওয়াকফ নিয়ে গোটা এলাকায় উত্তেজনা, তখন বিজেপিকে ওখানে মিছিলের অনুমতি দিল, আরো উত্তেজনা মারলো, গোটা এলাকা জুড়ে তাণ্ডব নৈরাজ্য চললো, বামপন্থী 2 জন মানুষ সেখানে খুন হলো, টিএমসি বিজেপি মৃতদেহ নিয়ে রাজনীতি করলো।
তারপর যেই গোটা ব্যাপারটা ধামাচাপা পড়ে গেল, বোঝা গেল এটা কিরকম সংগঠিত, তারপর সেই ওয়াকফ সম্পত্তি এই তৃণমূলের সরকার, এই মমতা ব্যানার্জি উমিদ পোর্টালে বিজেপির কাছে বেচে দিল। আসল কথা হলো যে দিদি, মোদি, যোগী, বাবর, হুমায়ুন সব নিয়ে আলোচনা হবে, মন্দির, মসজিদ, শ্মশান, কবরস্থান। কিন্তু একটু আগে আপনি যেটা বলছিলেন ৮০,০০০ শিশুর, একটা শিশুর ওপর মাথা পিছু ৮০,০০০ টাকা ঋণ, গোটা রাজ্যে ৭.৫ লক্ষ কোটি টাকা ঋণ, দেউলিয়া খেলা মেলা তোলা করে আসলে দেউলিয়া অর্থনীতির পশ্চিমবাংলাকে শ্মশান কবরস্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটা আলোচনা হবে না যদি এই আলোচনাগুলো সামনে থাকে। দুটো জিনিস, দুটো জিনিস। সিপিএম যখন সিপিএম সাংবাদিক আক্রমণের নিন্দা করছে, হঠাৎ করে আমার মনে পড়ছিল আনন্দবাজার পত্রিকা 52 দিন বন্ধ ছিল কাদের জন্য জানো? গৌরকিশোর ঘোষ ওপর থেকে বিষম খাবেন বোধহয় আজকে সিপিএম এর মুখে এই ঘটনা শুনলে। দ্বিতীয় কথা, এই ওরা এমন দেখিয়েছে সুমনদার কাছে বুদ্ধকে ইন্টারভিউ নিয়েছে, আমি বলতে চাইছি একটা কথা, সেটিং খুব খারাপ জিনিস। যেই সেটিং এ সারা বছর মমতা ব্যানার্জিকে গালিগালাজ করে ভোটের দিন বিজেপির বাক্সে গিয়ে ভোটটা দিয়েছে, নিজে শূন্য হওয়া যায় কিন্তু বিজেপিকে পরিপুষ্ট করে। ভোট বড় বালাই, সত্যি কথা শায়নদীপ ঠিকই বলেছে। তা না হলে হরগোবিন্দ দাস, চন্দন দাসের জন্য এরা কেন একবারে মিছিল করে না, এরা প্রতিবাদ করে না, এরা চলে আসে। এখন বলছে বেলডাঙ্গার ঘটনাটা কি এমন ঘটনা হয়েছিল, ভোট বড় বালায়। এবং এনি বলছেন যে কি বিজেপি শাসিত রাজ্যে নাকি পরিযায়ী শ্রমিকদের তাদের খালি মারা হয়েছে। উনি একবারও মেনশন করলেন না কেরালাও হয়েছে, কর্ণাটকেও হয়েছে এবং হালপিলে তামিলনাড়ুতে হয়েছে। ভোট সত্যিই বড় বালাই। সুমন, একটা লিগ্যাল পয়েন্ট আমি শুধু বলতে চাই। দেখুন, আপনি জানেন যে শামশেরগঞ্জে কেন এনআইএ হয়নি তা নিয়ে আমি বারবার প্রশ্ন তুলেছিলাম, কিন্তু আমি টেকনিক্যাল একটা জায়গায় বলছি, মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি যে সেন্সে বলছেন যে শামশেরগঞ্জের সময় এনআইএ হয়নি কেন, এখন বেলডাঙ্গার চাইছেন কেন, এটা মানে উনি ইকুয়ালিটির জায়গা থেকে যদি বলি, নেগেটিভ ইকুয়ালিটি কিন্তু আমার কনস্টিটিউশনে নেই, নেগেটিভ ইকুয়ালিটি আমার কনস্টিটিউশনে নেই। ফলে আমি একটি জায়গাতে হয়নি জন্য আরেকটা জায়গাতে তদন্ত করতে পারবো না, সেই প্রভিশন কিন্তু লিগ্যাল জায়গা থেকে দেখার সুযোগ নেই। এটি আমার আমার কথা হলো যে আফরাজুল থেকে জুয়েল রানা পুড়িয়ে নয় পিটিয়ে খুন করে দেওয়া হয়েছে। কেরালা বা রাজস্থানে বা তামিলনাড়ুতে যা ঘটনা ঘটেছে তারা দুর্ঘটনা মারা গেছে, তার জন্য বলবেন অদ্ভুত ভাবে দাঁড়ান না, একই খেপে যাচ্ছেন। হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়ে গেছে, তাদের দেহ নিয়ে রাজনীতি করা শেষ, তাই তাদেরকে ভুলে গেছে। কিন্তু তাদের কাছে সবার আগে পৌঁছেছে পুলিশের আধার দিয়ে। কখনো এটা আসবে যে কে কার এ টিম এবং কে কার বি টিম। বিশ্বাস করুন, আমি বলছি বিজেপি বিরোধী যে জোট, তার ভেতরে ঠিক এই তর্কটা হুবহু যে তর্কটা স্টুডিওতে দেখছেন সেই তর্কটা সংসদে দেখলাম, এবং সেই তর্কটা সংসদের বিষয় নিয়ে সংসদের বাইরেও দেখলাম। আমি আমার পরের যিনি বক্তা কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরীর কাছে যাব, কিন্তু তার আগে একবার দেখাবো যে এই কেন এই বিভাজনের তত্ত্ব। বিজেপি বিরোধী দলগুলো কি ক্রমশ তাদের মধ্যে দূরত্ব আরও বাড়ছে, তফাৎ আরও বাড়ছে, ওই ফাঁকগুলো আরও গভীরতর হচ্ছে? জানি না, পরের প্রতিবেদনটা দেখে তারপরে আলোচনা আসবে। রাজ্যে বিরোধীদের জোট নিয়ে ধোঁয়াশা, অন্যদিকে দিল্লিতে বিরোধীদের জোটে ফাটল। মঙ্গলবার সরকার পক্ষের প্রতি পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করার অভিযোগে নজিরবিহীনভাবে লোকসভা স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে কংগ্রেস। কিন্তু ইন্ডিয়া জোটের একাধিক দল কংগ্রেসের আনা এই অনাস্থা প্রস্তাবে সই করলেও তৃণমূল করেনি। কংগ্রেসের উপর কার্যত শর্ত চাপিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা অ্যাপিল স্পিকারের কাছে করা যেতে পারে, স্পিকারকে 2-3 দিনের একটা সময় দেওয়া যেতে পারে। স্পিকারের বিরুদ্ধে কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাবে 114 জন সাংসদ সই করেছেন। রয়েছে সমাজবাদী পার্টি, আরজেডি, ডিএমকে, সিপিএম সহ একাধিক বিরোধী দলের সাংসদ, কিন্তু ইঙ্গিতপূর্ণভাবে নেই তৃণমূল। অনাস্থা প্রস্তাব আনার আগে একটা চিঠি যৌথভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক, তারা সবাই মিলে সই করে স্বাক্ষর করে একটা চিঠি লোকসভার স্পিকার বা অধ্যক্ষের কাছে জমা করুক। যদি বৃহস্পতিবারের মধ্যে কোনো সুরাহা না হয়, শুক্রবার নো কনফিডেন্স মুভ হবে, কোনো অসুবিধা নেই। এরপরই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর না করে কি কংগ্রেসের থেকে দূরত্ব বজায় রেখে বিজেপিকে বার্তা দিল তৃণমূল? আপনি বছরের পর বছর দেখবেন যে কোনো বিল
যখন সেটা একটু রাজনৈতিক কোনো একটা আগ্রহ থাকবে, বিশেষ করে বিজেপির, তখন আপনি তৃণমূলকে পাবেন না। আর কিছু না পারলে ওয়াকআউট করবে, যাতে বিজেপির সুবিধে হয়। মমতা ব্যানার্জি কিন্তু নিরপেক্ষ থেকে জগদীপ ধনখড়ের উপরাষ্ট্রপতি পদ পাওয়াটাকে নিশ্চিত করেছিল। মনে করে দেখুন, তুমি আর আমরা মালাইটা ভাগ করে খাবো, বেশি ইলেকশন কমিশনকে দিয়ে ঝঞ্ঝাট করিও না। আমি ইলেকশন কমিশনের কাছে গিয়ে ভোটারটি ম্যানেজ করার চেষ্টা করেছি, যদি ম্যানেজ না হয় তোমরা বাকিটা দেখে নিও। যদিও সেটিং এর তত্ত্ব উড়িয়ে দিয়েছে তৃণমূল বিজেপি দুপক্ষই। অন্যদিকে মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারকে সরানো নিয়ে একসময় যে কংগ্রেস উদ্যোগী হয়েছিল, এখন তৃণমূল এই নিয়ে তৎপর হওয়ার পর তারাও চুপ করে গেছে। না, কয়েকটা জায়গায় তো হবেই ওয়ার স্ট্র্যাটেজি নিয়ে লড়ার ব্যাপারে যে অভিজ্ঞতা এবং দূরদৃষ্টিতা, সেটা তফাৎ হবেই। এইটা মনে রাখতে হবে, সবথেকে সাকসেসফুল পার্টি যারা বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে জিতেছে, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস আর তৃণমূল তো শুরুর থেকেই একমত নয়। গত লোকসভা নির্বাচনের আগে আপনাদের মনে আছে, পরিষ্কারভাবে মমতা ব্যানার্জি আহ্বান দিয়েছিল, কংগ্রেস বিরোধী যত দল আছে একজোট হোক। কংগ্রেস আর তৃণমূলের ঝগড়া, কে কাকে ইমপিচ করবে, কে কাকে সরাবে, এই সব ঝগড়ার মধ্যে আমরা সময় নষ্ট করতে চাই না। এখন সামনে কে কার শত্রু আর পিছনে কে কার বন্ধু, কার তত্ত্ব ঠিক কার তত্ত্ব ভুয়ো, এ নিয়ে বিতর্ক চলবে, কিন্তু দিনের শেষে जो जीता वही सिकंदर। আশাবুল হোসেন, অনির্বাণ বিশ্বাস ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সোজা কথা বলি, সেটিং না আমি অন্তত জানি না, কিন্তু নির্ভেজাল তথ্য বলছে জ্ঞানেশ কুমারকে ইমপিচমেন্টের দাবি তুলেছে তৃণমূল, কংগ্রেস তাতে সম্পূর্ণ নিষ্পৃহ। আবার লোকসভা স্পিকারের বিরুদ্ধে কংগ্রেস সহ বিরোধীরা যে অনাস্থা প্রস্তাবে তৃণমূল সই করল না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে স্পিকারকে চিঠি দিয়ে অন্তত 3 দিন সময় দেওয়া হোক ওনার বক্তব্য জানার জন্য। লক্ষ্য করুন, প্রায় একই অবস্থান আপেরও। আমার পরের বক্তা কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরী। সুমনের কাছে অবশ্যই প্রশ্ন থাকবে যে রাজ্যে তো কংগ্রেস একা লড়বে, এটা ঘোষিত। আবার এই ঘোষণার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছিলেন যে তৃণমূল এ রাজ্যে কোনো জোটে যাবে না। রাজ্যে তো মুখ দেখা দেখি প্রায় বন্ধই ছিল। এবার কি দিল্লিতেও সেই রকম সম্পর্কের দিকে এগোচ্ছে কংগ্রেস আর তৃণমূল? সুমনদা, আপনি কি মনে করেন যে দিল্লিতে উনি যে গোষ্ঠীতে অন্তর্ভুক্ত রয়েছেন, তারা ওনাকে খুব সিরিয়াসলি বিজেপি বিরোধী বলে গ্রহণ করে? আমার তো মনে হয় না। কোন গোষ্ঠী? তুমি ইন্ডিয়া গোষ্ঠীর কথা বলছো? আমি ভেবে নিন, আপনি একজন রাহুল গান্ধীর পাশের চেয়ারটা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সংরক্ষিত। মুশকিল। অরূপ কি কাল আমার বাড়িতে গেলে আমি সুন্দর কাপে কফি খাওয়াবো না, ইম্পোর্টেড কফি খাওয়াবো ওকে, এতে কোনো তখন তো আমার অতিথি, কিন্তু ওকে আমি সিরিয়াসলি নেব না। সিরিয়াসলি যে ও লড়াই করতে চায় বিজেপির বিরুদ্ধে, আমি কোনোদিন দেব না। কিন্তু সিরিয়াসলি যারা লড়াই করতে চায় তাদের দূরের চেয়ারগুলোতে বসাবে। আমি একটা ছোট্ট তথ্য দিই, 2019 থেকে 2024 নিশ্চয়ই আপনার আর্কাইভে এই ডেটা রয়েছে, যতগুলো বিল ভারতীয় জনতা পার্টির সরকার পাশ করিয়েছে, প্রতিটি ক্ষেত্রে যেখানে বিরোধীরা ইন্টারেস্ট দেখিয়েছে যে এই বিলটাকে রোখা দরকার, হয়তো সংখ্যায় রুখতে পারতো না, মানুষের ইন্টেনশন বলে একটা ডিকশনারিতে শব্দ আছে। প্রতিটি বিলের সময় হয় অ্যাবসেন্ট, তা নইলে একটা অদ্ভুত একটা কারণ তৃণমূল কংগ্রেস দেখিয়ে দেবে। কি বার্তা দিতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে? দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারা দুর্নীতির সঙ্গে জড়িত, সিবিআই খানিকটা করে এগোয়, সেই চেতক, রানা প্রতাপের চেতক ঘোড়া ছিল, টকবক করে 5 কিলোমিটার গেল, 100 কিলোমিটারের মধ্যে 95 কিলোমিটার চেতক গিয়ে ঘুমের ওষুধ খেয়ে ফেললো। এই আমরা দেখছি, বাংলার মানুষ দেখছে, জাতীয় কংগ্রেস দেখছে, সব রাজনৈতিক দল যারা বিজেপির বিরোধিতায় সিরিয়াস, তারা দেখতে পাচ্ছে তৃণমূলের এই ইন্টেনশন। আজকে আপনি প্রতিবেদনে সুন্দর করে দেখালেন কি সমস্যা আছে। স্পিকার তো সব বিরোধী দলেদের বাধা দিচ্ছে, তাহলে কংগ্রেসের আনা প্রস্তাবে আমি সই করলে কংগ্রেসকে, এই তো অখিলেশ যাদব কদিন আগে কলকাতায় এলো, কালীঘাট মন্দিরে গেল, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলো, এবং তৃণমূলের মিডিয়া ডিপার্টমেন্টের মধ্যে রব উঠে গেল, অখিলেশ এবার রাহুল গান্ধীর নেতৃত্বকে আর মানছে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলে এলো, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ।
কোথায়? আজকে তো সমাজবাদী পার্টির সাংসদরা সই করে ফেলেছে কংগ্রেসের এই স্পিকারের বিরুদ্ধে অনাস্থার প্রস্তাবে। কোথায় গেল? সেই জন্য বলছি আসা বসা কফি খাওয়া একটা জিনিস, আর ভিতরে মনের মধ্যে কি লুকিয়ে রয়েছে সেটা আলাদা জিনিস। আমাকে, আমার দলকে, আমার কাছের মানুষদের, আমার দলের নেতাদের যারা দুর্নীতি করে খোলা আকাশের নিচে ঘুরতে দিতে হবে। তারা যেন আকাশের নিচে ঘুরতে পারে, পর 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 যেন বেল হয়ে যেতে পারে, এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। এই দিকেই মমতা বন্দ্যোপাধ্যায় এগোন এবং এই সেটিং, এই শেষ লাইনটা আরো আজকে সর্বজন বিদিত। আপনি আবার ইন্টারাপ্ট করতে আমি বলছি যে আরো নিশ্চয়ই তুমি চেঁচিয়ে তোমার চেঁচানোর জন্য আমি আলাদা আরো 15 সেকেন্ড দেবো, অসুবিধা নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তোমার শেষ বাক্যটা আরো বিশ্বাসযোগ্য হতো যদি এ রাজ্যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে দিল্লির তোমরা নও, প্রদেশ কংগ্রেস নয়, দিল্লির কংগ্রেস নেতারা একবার আধাবার সিকিবার যদি সরব হতেন। রাহুল গান্ধীকে সারদা নিয়ে প্রশ্ন করা হয়েছে, অন্যদিকে তাকিয়ে রইলেন। আপনারা কে রাহুল গান্ধী কোন দিকে তাকিয়েছিলেন, কোন কোণে তাকিয়েছিলেন আমি বলতে পারবো না। দিল্লির কংগ্রেস নেতারা পশ্চিমবঙ্গে যতবার দুর্নীতি হয়েছে আরজি করের মতন আচ্ছা একটা সুমনদা আপনাকে আমি পাল্টা প্রশ্ন বলুন না, একটা যারা আরজি কর নিয়ে রাহুল গান্ধী বলেছে, না আমি মিস করে গেছি, বলো না। শুনুন একটা বাক্য আপনি দেখান তো। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খার্গে প্রত্যেকের বার্তা এই আরজি করের ঘটনায় এসছে একটা, এবং প্রশ্ন করা হয় আমাদের মাঝে মাঝে কেন রাহুল গান্ধী এলো না, দেখা করতে দেখা কেন করে গেল না অভয়ার মা বাবার সঙ্গে। একটা রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতাকে দেখিয়ে দিন। অমিত শাহ, তারপরে এসছে জেপি নাড্ডা, তারপরে এসছে মোহাম্মদ সেলিমরা রয়েছেন এখানে, ওদের সেন্ট্রাল কমিটির লিডারশিপ এসছে। কোন দলের কেন্দ্রীয় নেতা আজকে রাহুল গান্ধীর দিকে আঙুল তোলা হয়? রাহুল গান্ধীর দিকে আঙুল তোলা হয় কেন সে অভয়ার মা বাবার সঙ্গে দেখা করলো না? আমি সে আঙুল তুলিনি, সর্বভারতীয় দলের কেন্দ্রীয় আমি রাহুল গান্ধীকে সঠিকভাবে আঙুল তুলেছি যে তৃণমূলের দুর্নীতি নিয়ে রাহুল গান্ধী কবে কি বলেছেন আমায় বলুন। 100% বলেছে, পুরো কংগ্রেস দল বলেছে। জানি না, হ্যাঁ বিজেপির প্রতিনিধি বলছিলেন হরগোবিন্দ দাসকে নিয়ে নাকি ওনারা ছাড়া কেউ মিছিল মিটিং করেনি। আমি ছিলাম 1.5 দিন, একদম তোমরা সেটা করেছো সরকারের নেতৃত্বে প্রদেশ কংগ্রেস আর এআইসিসি নিয়ে প্রশ্ন করে ইতিহাসের সাবজেক্ট পড়ে এসেছে, সংস্কৃতের প্রশ্ন করে ফেলেছে, গন্ডগোল হয়ে গেছে তো সেই প্রশ্ন। দ্বিতীয় কথা, আজকে বলা হচ্ছে যে ইমপিচমেন্টে না, কেন? কারণ আমাদের কাছে সংখ্যা নেই। তো আমার অনাস্থা প্রস্তাবের সংখ্যা চলে আসছে, বেসিক জায়গাটা কোথায় আমার? এই ভাই একটু তোমার বলা হয়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে দুটোই এক প্রতীকী, একটা প্রতীকীতে ওরা রাজি হচ্ছে না, আরেকটা প্রতীকীতে তোমরা রাজি হচ্ছে না। এখানে বুঝতে হবে ম্যাগনিটিউড। আজকে ধরুন এই পার্লামেন্টের স্পিকার ওম বিড়লা তো 7 বছর ধরেই তিনি এই পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। 7 বছরের মধ্যেও আনা যেত, আবার 2 মাস পরেও আনা যায়। কিন্তু এই মুহূর্তে নির্বাচন যখন দোর গোড়ায়, এতগুলো রাজ্য ঘুরছে, মানুষকেই হয়রানি করছে নির্বাচন কমিশনার। তার আজকে ঘরে আগুন লেগেছে আর পাশের বাড়িতে চুরি হয়েছে, আপনি আগে আগুনে জল ঢালবেন না এফআইআর করতে যাবেন, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? বাস্তবতা কি বলছে? আসলে এরা চায় না রাহুল গান্ধী বড় বড় প্রেস কনফারেন্স, রাহুল গান্ধী ভোট হয়ে যাওয়ার 6 মাস পরে গ্যালারি শো করবে। আমি সংবাদ মাধ্যমের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে বলছি, আপনারা চালিয়ে যান, আপনাদের ওই নাটক নির্বাচন সুপ্রিম কোর্টে গিয়ে তকবীর করা, এজলাসে দাঁড়িয়ে ওকালতি করা, ভিতরে ভিতরে এদের সঙ্গে নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারের আমি দায়িত্ব নিয়ে অফিসিয়ালি আসি, কিন্তু সারাদিন আপনাদের নিউজ হাইপ হতে পারে। বঙ্গভবন পুলিশ ঘিরে ফেললো, ভিতরে গিয়ে সার্চিং করে ফেললো, কারণ তারা জানে আমি বলছি যে ভাগ্যিস 98 সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল, নয়তো এই চমৎকার তর্কযুদ্ধটা আমরা সবাই মিস করতাম। কে আর দেখুন, উনি বলছেন সেটিং এর কথা, আমি জানি না যে বিজেপির সঙ্গে তাহলে কংগ্রেসের কোন সেটিং আছে যেখানে ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী তাদের জেলে থাকার কথা, তারা বেলে রয়েছেন। আচ্ছা, এটা না হয় বাদ দিলাম।
উনি বলছেন সব বিষয়ে মন্তব্য করে, বা আরেকজন রয়েছেন সে 335 কোটি টাকা যার বাড়িতে পাওয়া গেছিল ঝাড়খণ্ডে কংগ্রেসের এমপি ধীরাজ সাহু, তার কথাটাও রয়েছে, তিনিও বাইরে রয়েছেন, কেন আমার জানা নেই। নিশ্চয়ই আমি বলছি তুমি ন্যাশনাল হেরাল্ডে বললে, আমি বলছি রাহুল গান্ধীকে 5 দিনে 52 ঘন্টা জেরা করা হয়েছিল, তাহলে বিজেপির সঙ্গে সেটিং এ রাহুল গান্ধী এখন বাইরে আছে? না না, তাহলে জিজ্ঞেস করুন তাহলে অমিত শাহ, তিনি তখন তাকে কিভাবে জেরা করা হয়েছিল এবং সেই সময় তাহলে অমিত শাহ তো বাইরে রয়েছেন এবং মাননীয় সুপ্রিম কোর্ট বাইরে বেরিয়েছেন, তো মাননীয় উচ্চ আদালত অসভ্যতা করেছিল, আপনি চিন্তা করে সেই সময় চিন্তা করে দেখুন তো কোন বিজেপি কর্মী বা অমিত শাহ নিজে কোনো স্টেটমেন্ট দিয়েছে? দেয়নি। এরা যখন রাহুল গান্ধীকে ডাকা হতো গেল রব করে রাস্তা চলে আসে, আলাদা ব্যাপার। আরেকটা নাম বলতে চাই, সন্দেশখালীর সময় যিনি সারা দেশে বলেন লড়কি হু লড় সকতি হু, তিনি কেন এখানে একবার আসেননি? সন্দেশখালী ভিক্টিমের বেজনা। আর লাস্ট কথা বলতে চাই, এই যে অরূপ বললেন যে কে কার সঙ্গে, সেটা আমার জানা নেই, কিন্তু রাহুল গান্ধীর বাড়িতে কাক ভরে দরজার বেলটা বাজিয়েছিলেন কিন্তু অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি যখন কয়লা কাণ্ডে তাকে জেরা করা হচ্ছে, খালি রেখেছিল যারা, সেটা দেখুন সায়নদীপের কাছে আমার কেন যেতে হবে বলুন তো, তার কারণ কংগ্রেস ইতিমধ্যে বলেছে যে তারা এই রাজ্যে আলাদা ভোটে লড়বে। এখন আমি যদি জোট হিসেবে একটা নির্দিষ্ট সময় দিই, তাহলে দুজনের সুমন ইতিমধ্যেই পেয়ে গেছে, কিন্তু আলাদা লড়বে, যার ফলে এবার সায়নদীপকে আমার দিতেই হবে আমার অঙ্ক। আমি এটা এই সেটিং এর রিসেন্ট একটা উদাহরণ দিই, কালকে গোটা দেশ জুড়ে সাধারণ ধর্মঘট, সব ট্রেড ইউনিয়ন ডেকেছে। আমাদের রাজ্যে পরীক্ষা আছে বলে শুধুমাত্র শিল্প ধর্মঘট, একমাত্র মাধ্যমিক চলছে বলে, হ্যাঁ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই চলছে বলে, উচ্চমাধ্যমিক কাল থেকে শুরু হবে। একমাত্র বিজেপি ট্রেড ইউনিয়ন আর তৃণমূলের ট্রেড ইউনিয়ন এই বন্ধে নেই। অতীতের উদাহরণটা কারেন্ট কালকে আছে, আর পাস্টের একটু দিই যে কিভাবে দাঁড়িয়ে জগদীপ ধনকরকে প্রেসিডেন্ট নির্বাচন করবার সময় বা এনআরসিসি এর সময় ওয়াকআউট করে পালিয়ে গেছে, এ আমাদের কাছে নতুন কিছু, এটা কোনো ব্যাপার নয়। এখন এই ইমপিচমেন্টের ভাইস প্রেসিডেন্ট এখন এই মানে তখন মার্গারেট আলবার সঙ্গে লড়াই হয়েছিল, ইন্ডিয়া জোটের ক্যান্ডিডেট ছিল মার্গারেট আলবা, ওরা পালিয়ে গিয়ে জগদীপ ধনকরকে জিততে সাহায্য হয়েছিল। এখন জগদীপ ধনকর কোথায় আছে আমি জানি না। এবার হলো জ্ঞানেশ কুমারের প্রসঙ্গ, যখন জ্ঞানেশ কুমারকে অবৈধভাবে ইলেকশন কমিশনার হিসাবে রিক্রুট করেছে, আমি এই দায়িত্ব নিয়ে বলছি, তখন তৃণমূলের কোনো বিরোধিতা নেই। এসআইআর এর 3 মাস যখন ভোট এসে গেছে, এখন ইমপিচমেন্টের গল্প শোনাচ্ছে, ইমপিচমেন্টের গল্প শোনাচ্ছে, নাটকের শেষ আছে। আমার কথা আবার শেষ করিনি, এবার আমি আমার শেষ পয়েন্ট, আমার শেষ পয়েন্ট শেষ করিনি। ওদের মনে হচ্ছে ওদের একটা মামলা রয়েছে, সুমন দা অ্যাপিয়ার করার পরে মনে হচ্ছে আরে শেষ করে না মামলা রয়েছে। আর কত হিপোক্রেসি ভাই, আমার যা বলার লোক শুনেছে, কংগ্রেসের সুমন দা সম্পর্কে আমার একটাই বক্তব্য যে সৎসঙ্গে স্বর্গবাস, এটাই কিন্তু প্রচলিত কথা। দয়া করে তৃণমূলের মতন বেহায়া হয়ে যাও না। বৃন্দা করাতি একমাত্র যদি কেন্দ্রীয় নেতৃত্ব বলো যে আমাদের অভয়ার বাড়িতে গিয়ে ওকে বিশেষ করে ধন্যবাদ যে ও কংগ্রেসের সুমনদা বলে বলছে, নয়তো এক সেকেন্ডের জন্য আমি ভাবছিলাম আমায় বলছে সৎসঙ্গে স্বর্গবাস, আমি তো ওদের সঙ্গেই থাকি, আমার নরকবাস হলে ওরাই দায়ী। কিন্তু জোকস অ্যাপার্ট, আমি এখান থেকে খুব গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্টে আসতে চাইছি, সেটা হচ্ছে হুমায়ুন কবিরের আজকে বাবরি মসজিদে, সেই বাবরি মসজিদের নির্মাণ শুরু হলো, কিন্তু বাবরি পদযাত্রা যেটা নিয়ে বেশ হাইপ হচ্ছিল, তোলা হচ্ছিল, তাতে কিছু কাটছাঁট হলো। কি বিষয়টা জানবো, তারপর এই রাজ্যের রাজনীতির যেটা দিয়ে শুরু করেছিলাম, যে এই নতুন মোড়টা নিয়ে একটু ছানবিন করতেই হবে, কিন্তু তার আগে প্রতিবেদন। শিলান্যাসের পর বাবরি মসজিদের কাজ শুরু, পদযাত্রার রুট ছোট, মেয়ের শ্বশুরবাড়ির সম্পত্তি বাজেয়াপ্ত থেকে যোগী আদিত্যনাথের হুঙ্কার, জোটের ভবিষ্যৎ ঘিরে এখনো কুয়াশা। তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির একদিকে বারবার শিরোনামে, অন্যদিকে কখনো স্বস্তিতে, কখনো চরম অস্বস্তিতে। আজকের দিনে বাংলা সহ গোটা ভারতবর্ষের যে 42 কোটি মুসলমান আছে, তার মেজর পার্সেন্ট মুসলমানই কিন্তু চায় মনে প্রাণে যে বাবরি মসজিদ অযোধ্যায় ছিল, সেই বাবরি মসজিদ মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে নতুন করে নির্মাণ হোক। बाबरी मस्जिद निर्माण अवैध है, काफ़ी सारे अवैध काम हो रहे हैं ममता जी की शय से, ये काम भी हो रहा है। मैं तो उसको बिल्कुल इलीगल मानता हूँ, अवैध मानता हूँ। বুধবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে বাবরি মসজিদ নির্মাণের সূচনা করলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা ও জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির।
সকাল থেকে বেলডাঙ্গায় সাজো সাজো রব। বাস, ট্রাক, ছোট গাড়িতে করে জমায়েত করেন বহু মানুষ। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল 10টা থেকে শুরু হয় নমাজ ও কোরআন পাঠ। এরপর দুপুর 1:15 নাগাদ প্রস্তাবিত বাবরি মসজিদের মূল দরজার বেস ঢালাইয়ের কাজে সূচনা করেন হুমায়ুন কবির। ডিসেম্বর মাসের 6 তারিখে বাবরি মসজিদের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হুমায়ুন কবির এবং তার পরবর্তীকালে তিনি ঘোষণা করেছিলেন যে বেলডাঙ্গায় মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ করবেন এবং সেই মতো আজকের থেকে আনুষ্ঠানিকভাবে একেবারে বাবরি মসজিদের যে নির্মাণ কাজ সেটা শুরু হয়ে গেল। হুমায়ুন কবির তৃণমূলে থাকলে বা তৃণমূল থেকে বিতাড়িত না হলে হুমায়ুন কবিরের আজকের যে বাবরি মসজিদের সূচনা বা বাবরি মসজিদ তৈরি করার যে পরিকল্পনা সেটা আখেরে তৃণমূল কংগ্রেসই বেনিফিট পেত। বিজেপি যেমন রাম মন্দির করে ভারতবর্ষের রাজনীতিতে বেনিফিট নিচ্ছে, তৃণমূল সব ধর্মকে, সব উপাসনাগারকে সম্মান করে, কিন্তু তৃণমূল বেনিফিটের জন্য এগুলিকে ব্যবহার করে না। মানুষকে পরিষেবা দেওয়া, উন্নয়ন, প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোটা তৃণমূলের কর্তব্য বলে তৃণমূল মনে করে এবং মমতাদির নেতৃত্বে সেই কাজটা চলছে। এরই মধ্যে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গলাতেও হুঙ্কার শোনা গেছে। बाबरी ढांचे का पुनर्निर्माण कभी होना ही नहीं। जो कयामत के दिन आने का सपना देख रहे हैं ऐसे ही सड़गल जाएंगे, कभी वो दिन आने वाला नहीं है। বাংলার কোনো শক্তি নাই, ভারতবর্ষের কোনো শক্তি নাই বাবরি মসজিদকে রুখে। বাবরি মসজিদের নাম নিয়ে আপত্তি তুলেছে একাধিক হিন্দু সংগঠন। वो उनको अगर मस्जिद बनवाना है तो एपीजे अब्दुल कलाम के नाम से बनवाएं और बिस्मिल्लाह के नाम से बनाएं। हम लोग मांग करते हैं कि बाबरी मस्जिद का निर्माण नहीं होने देंगे। 2 বছরের মধ্যেই বাবরি, বাধা যতই আসুক এ বাধাকে অতিক্রম করব। বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরুর পর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাবরি যাত্রা। হুমায়ুন কবিরের দাবি, মালদা পুলিশ জানিয়েছে পরীক্ষা চলছে, তাই পরীক্ষার্থীদের কথা ভেবে সামান্য বদল করা হয়েছে কর্মসূচি। উত্তর দিনাজপুরের ইটাহার পর্যন্ত 175 কিলোমিটার রাস্তায় ট্যাবলো নিয়ে ও কিছু অংশে পদযাত্রার কথা ছিল। পরিবর্তে নদিয়ার পলাশী থেকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা পর্যন্ত 22 কিলোমিটার রাস্তায় মিছিল করে হবে বাবরি যাত্রা। যদিও নদিয়া ও মুর্শিদাবাদ পুলিশ সূত্রে খবর, এই পদযাত্রার জন্য কোনো অনুমতি চাওয়া হয়নি। বাবরি যাত্রার রুটে একাধিক স্কুল রয়েছে যেখানে পরীক্ষা চলছে। মুর্শিদাবাদে বাবরি মসজিদ নিয়ে চাপানুতরের মধ্যেই হুমায়ুন কবিরের মেয়ে ও তার শ্বশুর বাড়ির 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রতিহিংসার অভিযোগ তুলে শনিবার মুর্শিদাবাদের পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন হুমায়ুন কবির। এসপি আবার আমাকে খুন করার জন্য ঠিকে নিয়ে এসছে। আমি রাস্তায় গাড়িতে যা আশা করি সেটা 2জন সুপারি কিলারকে এসপি বরাত দিয়েছে যে হুমায়ুন কবিরকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে খুন করে দিতে হবে। এই নিয়ে মুর্শিদাবাদের পুলিশ সুপারের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। পার্থপ্রতিম ঘোষ ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, খুল্লা হিন্দু মুসলমান মেরুকরণ কাকে বলে 2026-এর পশ্চিমবঙ্গ তার প্রমাণ। পশ্চিমবঙ্গে ভোটের আগে এই চেহারা আমি অন্তত কোনোদিন দেখিনি। সরকারি উদ্যোগে পরের পর মন্দির আর বাবরি মসজিদকে সামনে রেখে রাজনৈতিক দল আজকের পশ্চিমবঙ্গে একেবারে রমরম করে সমান তালে চলছে। আর এই ডামাডোলের মধ্যে ঢুকে গেলেন হিন্দুত্বের পোস্টার বয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুধু হিন্দুত্ববাদী খুচরো সংগঠন নয়, স্বয়ং যোগী বলছেন আর কোনোদিন বাবরি মসজিদ হবে না। লখনৌতে কিছুদিন আগে দেখলাম এই নিয়ে পোস্টার পড়েছে। আমি বলছি, আমি তো দেখিনি। এই রাজনীতি কোনোদিন আপনি দেখেছেন বিশ্বনাথ দা? না, আমিও দেখিনি সুমনদা। আর তবে এই রাজনীতি কিন্তু হওয়ারই ছিল। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইমাম ভাতা দিয়ে শুরু করলেন মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর কংগ্রেসের থেকে দখল করার জন্য, মুসলমানদের দিয়ে রাজনীতি, আলাদা করে ধর্মীয় রাজনীতি, সংবিধান বারণ করা সত্ত্বেও ইমাম ভাতা, মুয়াজ্জিম ভাতা দিলেন। তারপরে ওবিসিতে মুসলমানদেরকে ঢোকালেন কোনো রকম বাছবিচার না করেই, কোনো রকম সমীক্ষার কাজ না করেই, এবং নমাজের অংশ নিচ্ছেন রেড রোডে এবং সরাসরি বিজেপির বিরুদ্ধে কথা বলে রাজনীতিকরণ নিশ্চিত করছেন। আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে 16 সাল থেকে দেখলাম বিজেপি কাউন্টার হিন্দুত্বের রাজনীতিতে গেল। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাপিচমেন্ট পলিটিক্স বা মুসলমান তোষণের রাজনীতির বিকল্প হিসাবে হিন্দুত্বের রাজনীতি, যেটা গো বলয়ে ছিল,
সেইটা বিজেপি বড় করে তুলে আনলো এবং ফলও পেল। সুমনদা, আমি বলছি আপনাকে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা স্টেজে বুঝতে পারছেন যে হিন্দুত্বের পোলারাইজেশন সম্ভাবনা তৈরি হচ্ছে এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা বা অন্য বিজেপির নেতারা যখন বলছেন যে হিন্দুদের রক্ষা করতে হবে, হিন্দুদের এগিয়ে আসতে হবে, হিন্দু খাতরা মে হ্যায়, এইটা কিন্তু একটা পোলারাইজেশনের ভাবনার জায়গা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক মন্দির উদ্বোধন করতে লাগলেন ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে। এই মন্দির যখন উদ্বোধন করতে লাগলেন এবং একই সাথে ওয়াকআপ আন্দোলনকে যখন দিল্লিতে নিয়ে যাওয়ার কথা বললেন, পশ্চিমবাংলাতে না রেখে, এবং ওয়াকআপ কার্যত কেন্দ্রীয় সরকারের প্রস্তাব মেনে নিলেন, সেই সময় থেকে কিন্তু মুসলমানদের মধ্যে একটা তীব্র ক্ষোভ বিক্ষোভ এবং যে শাসক দল তৃণমূল কংগ্রেসকে একচ্ছত্রভাবে যে মুসলমানরা সমর্থন করছিল তাদের একটা অংশের মধ্যে অন্তত নেতৃত্ব স্থানীয় কতটুকু প্রভাব পড়বে আমি এখনই কিন্তু বলতে পারবো না, কিন্তু তাদের একটা ভিন্ন রাজনীতির আমরা লক্ষ্য করলাম। মুসলিম সমাজকে জাগরণ করবার জন্য বাবরি মসজিদকে সামনে রেখে তারা রাজনীতি করতে শুরু করলেন। যেটা আমি আপনাকে বলতে চাই যে কেন যোগী আদিত্যনাথ এর মধ্যে ঢুকলেন। যোগী আদিত্যনাথের তো 27 সালে নির্বাচন, ফলে পশ্চিমবাংলাতে বাবরি মসজিদ হচ্ছে মানে উত্তরপ্রদেশে হিন্দুদেরকে সংগঠিত করবার জন্য এটা ব্যবহার করবেন উনি 27 সালের নির্বাচনের জন্য। এটা তার কাছে একটা সোনা পাওয়ার মতন। ফলে যোগী আদিত্যনাথ সঙ্গে সঙ্গে লুফা বল কেড়ে নিয়েছেন এবং 27-এর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বাবরি মসজিদের মতন ঘটনা ঘটছে, মুসলিমরা কতটা অন্যায় করছে কি করছে বলে হিন্দুদেরকে তিনি সংগঠিত সেখানে করবেন। কিন্তু যেটা আপনাকে বলতে চাই যে দেখুন সুমনদা, আমরা যারা রাজনীতির ছাত্র, কংগ্রেস শাসনকালে আমরা বলতে পারবো না যে বিধানচন্দ্র রায় ধর্মকে ব্যবহার করে রাজনীতি করেছেন। আমি সিদ্ধার্থ শঙ্কর রায়ের বিরুদ্ধে একটি কথা বলতে পারবো না, অজয় মুখার্জি যুক্ত ফ্রন্ট সরকারের বিরুদ্ধে একটি কথা বলতে পারবো না, আমি জ্যোতি বসুর বিরুদ্ধে বলতে পারবো না, আমি বুদ্ধদেব ভট্টাচার্যির কাছে বলতে পারবো না। কিন্তু আমি কিন্তু দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় যে মুসলিম তোষণের রাজনীতি দিয়ে শুরু করলেন তার কাউন্টার হিসাবে পশ্চিমবাংলাতে বিজেপি আসলো। যদিও মনে রাখতে হবে 1998 সাল থেকে 2006 সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট সঙ্গী ছিলেন, নির্বাচনী সঙ্গী ছিলেন এই বিজেপি। এখনও দক্ষিণ কলকাতার বিভিন্ন দেওয়ালে দেখবেন যে বিজেপি সমর্থিত মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করুন। যে প্রশ্নটা আমি রাখতে চাই যে মানে 2026-এর নির্বাচনটা সরাসরি হিন্দু মুসলমানের রাজনীতিতে ঢুকে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি মুসলিম অ্যাপিচমেন্টের কনটেক্সটে তাকে নতুন করে হিন্দুত্বের পরিচয় দিতে হচ্ছে, তো বিজেপির ক্ষেত্রে হিন্দুরা কতটা খতরামে হয় সেটা দেখছে। তার রিফ্লেকশন আপনি যদি দেখেন যে এসআইআর প্রক্রিয়ার মধ্যেও পড়েছে, এসআইআরেও কিন্তু দুটো শিবিরে বিভক্ত হিন্দু মুসলিমের জায়গা থেকেই। এইখানে এইরকম একটা পরিস্থিতিতে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি হলো আরেকটা মুখ, অর্থাৎ কমিউনাল পলিটিক্সের হলো আরেকটা ফন্ড উনি খুললেন। কিন্তু যে বড় তিনটে প্রশ্ন, বড় প্রশ্নগুলো যেগুলো থাকে যে এই সরকারি যখন চাকরিজীবী যাদেরকে মানে দুদিন আগে সুপ্রিম কোর্ট ডিএ দিতে বলেছিল, সেখানে কিন্তু হিন্দুও আছে মুসলমানও আছে। মুসলমানরাও ডিএ পাচ্ছে না, হিন্দুরাও ডিএ পাচ্ছে না। যদি আপনি লক্ষ্য করেন যে প্রত্যেকটা বাড়িতে মানে কাজ নেই জন্য ভিন্ন রাজ্যে যারা যাচ্ছেন তারা কিন্তু হিন্দুও আছে মুসলমানও আছে। আপনি যদি দেখেন 8,200 প্রাইমারি স্কুল তৃণমূল শাসনকালে বন্ধ হয়ে গেছে, সেইখানে কিন্তু হিন্দু এলাকাতেও বন্ধ হয়ে গেছে, মুসলমান এলাকাতেও বন্ধ হয়ে গেছে। ফলে বেসিক যে জায়গাগুলো, সেই গভর্নেন্সের জায়গাগুলো, যখন কোনো আইন শৃঙ্খলা জনিত সমস্যা হয়, সেটা মুর্শিদাবাদে হোক বা অন্য রাজ্যে হোক, অন্য জেলায় হোক, সেখানে মুসলমানদেরও মৃত্যু ঘটে, হিন্দুদেরও মৃত্যু ঘটে। বোমা গুলি বারুদের যে ভয়াবহ রাজনীতি, সেখানে হিন্দুরাও আক্রান্ত হয়, মুসলমানরাও আক্রান্ত হয়। বৃহত্তম গভর্নেন্সের প্রশ্নটা কিন্তু না তৃণমূল, বিজেপি না হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি তোলেন। যদিও বুদ্ধিমান রাজনীতিবিদ হিসাবে তৃণমূল কংগ্রেস হয়তো একটা আবরণ তৈরি করেন, কিন্তু ভেতরে ভেতরে পাড়ায় পাড়ায় সেই দিনের শেষে মুসলিমদেরকে তৃণমূলকেই ভোট দিতে হবে, এই বার্তাটাই তারা দেন। একদম। আমি বলছি কি ট্র্যাজিক, আমি অরূপের কাছে যাব যে দেখুন বিশ্বনাথ চক্রবর্তী একটা শব্দ ব্যবহার করলেন, সেটা হচ্ছে জাগরণ।
জাগরণটা মসজিদ আর মন্দির প্রেক্ষিতে ব্যবহৃত হচ্ছে। কি বিস্ময়কর যে এই হুমায়ুন কবির বাদ দিন, সেই হুমায়ুন কবির যিনি রেকর্ড সৃষ্টি করে জওহরলাল নেহেরু এবং লাল বাহাদুর শাস্ত্রী দুজনের সময় শিক্ষামন্ত্রী ছিলেন, সেই শিক্ষাবিদ হুমায়ুন কবির কিন্তু জাগরণটা চেয়েছিলেন শিক্ষার মাধ্যমে এই দেশের নাগরিকদের। আর এখন জাগরণের সঙ্গে ধর্ম এবং ধর্মীয় প্রতিষ্ঠান, সেটা মন্দির হতে পারে, মসজিদ হতে পারে, সেইটা মিশে যাচ্ছে। আমি বলছি 26-এর এটা বাস্তবতা, আবার এটা দুর্ভাগ্য। বিশ্বনাথ দা পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক, বিশ্বনাথ দা জানেন না তা নয়, 1977 সালে যখন ইন্দিরা গান্ধীকে হটাতে হবে তখন বিজেপির পূর্বসূরি জনসংঘ, জনতা দল, বামপন্থীরা হাত ধরেছিল দেশের নির্বাচনে। আবার 1989 সালে শহীদ মিনার ময়দানে জ্যোতি বসু, ভিপি, বাজপেয়ী, আমরা 3 ভাই, দুটো মাত্র এমপি ছিল বিজেপির, লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ী। সেই নির্বাচনে প্রায় শতাধিক এমপিতে পৌঁছে গিয়েছিল। কাদের হাতে? যেমন এই রাজ্য থেকে বামফ্রন্টকে সরাতে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরেছিলেন। এই যে একটা ন্যারেটিভ তৈরি করা না, অশ্বত্থামা হতো বলে ইতি গজটা না বলা, এইটার দোষে বিশ্বনাথ দা দুষ্ট হলেন, আমি কেন জানানি উনি বলতে পারবেন। কিন্তু আমার সবচেয়ে বড় প্রশ্ন শুভেন্দু অধিকারী কি হবে? যে আজ যোগী আদিত্যনাথ স্টেটমেন্ট দেখছে, শুভেন্দু স্টেটমেন্ট মনে পড়ছে, বলছে হিন্দু ভোট আমরা বুঝে নেবো আর মুসলমান ভোট হুমায়ুন ভাই আর হুমায়ুন সাহেব আর নওশাদ সিদ্দিকী বুঝে নেবে। কে সহি বিজেপি? শুভেন্দু অধিকারী সহি বিজেপি? ওই তালমিত্রী নির্বাচনের মতো? না, যোগী আদিত্যনাথ সহি বিজেপি? আমি দুধাই বলছি, এই অরূপরা দিনের পর দিন যে কোন একটা ইস্যু আসলে বিজেপি কত খারাপ, বিজেপি কত খারাপ, বিজেপি দালাল, অমুক তমুক। বিজেপি ভালো, আপনার বলতে ইচ্ছে করলে বলুন। সেই বিজেপি, যে বিজেপির সাথে তোমরা দিনের পর দিন সংসার করেছো, বলুন না ভাই বিজেপি ভালো, বলুন না বিজেপি ভালো, আপনি বার 200 বার বলুন না, বলুন না, যে মন্ত্রিসভায় ছিলে, বিজেপি মন্ত্রিসভায় ছিলে, সেই কথাটা তুমি আজকে প্রমাণ করতে করেছো। বিজেপি তুমি দিনের মনে রাখবে, সেদিন বামেরা কিন্তু বলেছিল যে সবচেয়ে বড় অন্যায় বিজেপি, সবচেয়ে বড় বিজেপিকে সবচেয়ে বড় অন্যায় তৃণমূল একটা কথা, যেটা প্রশ্নটা আপনি করলেন বিশ্বনাথ দাকে, যে এই যে হিন্দু মুসলিম করার, ভারতীয় জনতা পার্টি আমরা এই রাজ্যে আমরা কি কি শুনছি। হুমায়ুন কবির, যিনি এখন বাবরি মসজিদের জনক বলতে পারি, নতুন নব্য নির্মিত বাবরি মসজিদ, উনি বলেছিলেন ওই 70-30 যে সংখ্যা যারা লঘু রয়েছেন ওখানে তাদেরকে ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবেন। মমতা ব্যানার্জির সরকার, তখন তিনি বিধায়ক ছিলেন, কোনো স্টেপ নিয়েছেন? উত্তর হচ্ছে না। আচ্ছা, আমরা দেখেছি এই রাজ্যের কলকাতা শহরে মহানাগরিক তথা রাজ্যের মন্ত্রী, তিনি দাওয়াতে ইসলামের ডাক দিয়েছিলেন। একটা চূড়ান্তভাবে একটা কমিউনাল স্টেটমেন্ট মমতা ব্যানার্জি বা তার সরকার কোনো স্টেট ইস্যু করেছে তার বিরুদ্ধে? না। সিদ্দিকুল্লাহ চৌধুরী কলকাতাকে টাইট দিয়ে দেবে, প্রয়োজন পড়লে জেলাগুলোকে টাইট দিয়ে দেবে, সে টাইট দেওয়ার নমুনা আমরা সিএ এর সময় দেখেছি, ওয়াকাফের সময় দেখেছি, বিভিন্ন সময় দেখেছি। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিলেন না। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে বিটিভ হিসেবে ব্যবহার করে, সেফটি ভ্যালভ হিসেবে ব্যবহার করে, এবারে চলে এসে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে। শুভেন্দু অধিকারী যেটা বলেছেন, দেখুন আমাদের এই রাজ্য দেশ থেকে বাবরি সংস্কৃতি চলে গেছে, যেটা যোগী আদিত্যনাথ বলেছেন। বাবরি মসজিদকে ব্যবহার করে যে রুঠে হুয়ে মুসলমান এই রাজ্যের, তাদেরকে আবার এক জায়গায় ফিরিয়ে আনার কাজ করছেন হুমায়ুন কবির। আইএসএফ আগে ছিল কালো, হাতে কি মেখেছে? ফেয়ারনেস ক্রিম মেখেছে, হাতে ফেয়ারনেস ক্রিম মেখেছে নাকি যে কালোটা ভালো হয়ে গেছে? কালোটা ভালো হয়ে গেছে না। হুমায়ুন কবির আপনারা এখানে ইন্টারভিউতে বলেছিলেন, কিন্তু কে যেটা বললো না সেটা হচ্ছে রমেশ বিদুরি সংসদের ফ্লোরে দাঁড়িয়ে রমেশ বিদুরি সংখ্যালঘু মানুষদের প্রতি ওই যে বাক্যটা বললো, তার বিরুদ্ধে কে কি ব্যবস্থা নিয়েছিল? হ্যাঁ, আমি এই আলোচনার মধ্যে যাব না, কারণ এর মধ্যে একটা অনেক ইন্টারেস্টিং বলবো। আমি আই এম ফিলিং ভেরি মাচ রিয়েলি প্রাউড। আমি অসাধারণ একটা ব্যানার দেখলাম আজকে। আমি না একটু কনফিউজড হয়ে আছি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আসল চেহারাটা কি। আজকে দেখলাম বিশাল একটা হোর্ডিং, যেটার মধ্যে ওনার পুরোপুরি একটা লয়ারের ইউনিফর্ম। এটা অসাধারণ, মানে উনি যে কি, মানে ওনার যে আসল রূপ কোনটা এটাই তো আমরা চিনতে পারছি না। বেশি উত্তর দিতে যাবো না অরূপ, আমি বলছি যে একটু বলি, ও চুপ করে গেছে এখন। আমার কথা হলো যে জোটের বিভিন্ন রকম বিন্যাস বদলায়। ধরুন বামফ্রন্টের মধ্যে থাকা একটা দল 77 সালের বামফ্রন্টের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেছিল, জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে, তখন মুভমেন্ট ডেমোক্রেসির প্রশ্ন, অরূপ গুলিয়ে দেওয়ার চেষ্টা করলো। কিন্তু আমার কথা হলো, আপনি বলছিলেন যে পশ্চিমবাংলায় কি এই রাজনীতি হওয়ার ছিল? যেদিন থেকে বিশ্বনাথ বাবুর মতন অনেকে বাম মুক্ত বিধানসভা দেখার স্বপ্ন দেখেছিলেন, খোয়াব দেখেছিলেন, সেদিন থেকে আমি বলছি যে বিধানসভাটা এরকম ধর্মস্থানেই পরিণত হওয়ার জায়গায় পৌঁছেছে।
সেই এই রাজনীতি পশ্চিমবাংলা সব খারাপ জন্য অরূপ দায়ী করছে, কে দায়ী করছে, তুমি দায়ী করলে, মানুষ ভোট দেয়নি, সব বিশ্বনাথ বলিনি যে আমি বলছি এই রাজনীতিটা হওয়ারই ছিল যেদিন বিজেপি, ইভেন কংগ্রেস, সিদ্দিকুল্লাহ চৌধুরী, মাওবাদী সবাইকে এক করে মমতা ব্যানার্জি ক্ষমতা এসেছিল, জো জিতা ওহি সিকান্দার, এই থিওরি নামানো হয়েছিল, সেদিন থেকে এটা এসেছিল। আর আপনি হুমায়ুন কবির, এই আমি যোগী আদিত্যনাথ, আমার মনে পড়ছে লালু প্রসাদ যাদবের পার্লামেন্টে একটা বক্তৃতা যে आपको मंदिर में घंटा बजाना था, आप यहाँ पार्लियामेंट के अंदर क्या कर रहा है। ছোটবেলায় ডায়লগ দিত বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেনিন, ডায়লগটা একটু বদলে গেছে, সেলিম স্পন্দিত বুকে মনে হয় হুমায়ুনই লেনিন। এখন হুমায়ুন এখন শুরুতে এটা খুব ভালো শব্দবন্ধ ব্যবহার করেছে, বেশ আমার কানে লেগেছে, ভালো লেগেছে, সেটা হচ্ছে জোটের বিন্যাস। আচ্ছা, এই মুহূর্তে এই হুমায়ুন কবির স্পন্দিত পশ্চিমবঙ্গে জোটের বিন্যাসটা ঠিক কি দাঁড়াচ্ছে বলুন তো? আমি পরের প্রতিবেদনে যাব, তারপর রবীন্দ্রনাথ দার দিকে আসবো। দেখুন, শীত শেষ লগ্নে, তাই কুয়াশার দেখা নেই, কিন্তু রাজ্যের কয়েকটি বিরোধী দলের জোটের ভবিষ্যৎ এখনো কুয়াশায় মোড়া। সিপিএম, হুমায়ুন কবির, আইএসএফ, মিমের কি জোট হতে পারে? এই প্রশ্নের এখনো কোনো উত্তর নেই। নানাজন নানা কথা বলছেন, বৈঠক হচ্ছে, একে অপরকে আলটিমেটাম দিচ্ছেন, কিন্তু জোটে জট কাটছে না। সিপিএম কি শেষ পর্যন্ত হুমায়ুন কবিরের সঙ্গে যাবে? হুমায়ুন, আসাউদ্দিন, ওয়েসিন, মিমের সঙ্গে গেলে সিপিএম কি তাদের সঙ্গে যেতে পারে, নাকি আগের বারের মতো শুধু সিপিএম আইএসএফ জোট হবে? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর নেই। নানাজন অবশ্য নানা দাবি করছেন। উনি আমাকে এখনো পর্যন্ত সবুজ সংকেত দিয়ে রেখেছেন, অর্থাৎ কথা দিয়ে রেখেছেন যে আগামী নির্বাচনে আমাদের সঙ্গে সিপিএম থাকবে। যেই আমার আশা, সিপিএম, নওশাদ, ওই জাতীয় উন্নয়ন পার্টির রুহুল আমিন সাহেব এবং অবশ্যই মিমের আসাদুল্লাহ ওয়াইসি সাহেবকে নিয়ে আগামী দিনে আমরা বাংলার এই জোট নিশ্চিতভাবেই হবে। উনি কি করবেন? উনি তো মিমের সঙ্গে নাকি যোগাযোগ করেছেন, কি বলে বামফ্রন্টে যদি ডেড লাইন না হয় তাহলে মিমের সঙ্গে চললাম। মিমের সঙ্গেও চলতে পারি, মিম মানে বিজেপি, অথচ ডেড লাইন দিচ্ছি, এ দুটো সব বোকা বোকা জিনিস। সিপিএম ও হুমায়ুন কবিরের মধ্যে কি সেতু বন্ধনের কাজ করতে পারে আইএসএফ? আমাদের সাথে বামেদের আলোচনা অনেকটা এগিয়ে গিয়েছে। হুমায়ুন কবির সাহেব যে বিগত দিনে যে কথা বলেছিলেন, সেই বিষয়গুলো থেকে তিনি প্রত্যাহার করেছেন। এই যে তার এই ভুল তিনি বুঝেছেন, এটাকে আমরা পজিটিভ দেখছি। কিন্তু জোট কোথায় হতে হবে, কিভাবে হবে, এখনো পর্যন্ত সেই স্তরে আমরা পৌঁছাইনি। এখন প্রশ্ন হচ্ছে, জোট হলে কি তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংক ধাক্কা খাবে? বাংলার যে মুসলিম ভোট ব্যাংক, সেটা কারো পৈতৃক সম্পত্তি না, এটা মুসলমানদেরই ভোট, মুসলমানদেরই নেতাদেরকে সামনে রেখে এই ভোট আগামী দিনে তারা দেবে। ভ্যালেন্টাইন্স ডের মরশুমে যেভাবে মোহাম্মদ সেলিম অন্যদের মন বুঝতে চেষ্টা করে যাচ্ছেন, তো সেটা তো খুব একটা বেশ মানে রঙিন জোটের একটা ব্যাপার। তো এখন সেটা বলতে পারবে যাদের কথা হুমায়ুন কবির বলছেন, তো তারা বলবেন, উত্তর দেবেন। আমরা এসব নিয়ে মাথাও ঘামাচ্ছি না, এগুলো আমাদের কাছে বিনোদন। এবারের বিধানসভা ভোটে কি নতুন কোনো জোট সমীকরণ দেখবে রাজ্যবাসী? উত্তর ভবিষ্যতের গর্ভে। পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত হালদার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আপাতত ভোটের অঙ্কটা একদিক থেকে দেখলে বেশ সোজা। বিরোধী ভোট যত ভাগ হবে তত শাসকদের সুবিধে, অরূপদের হাসি আরও চওড়া হবে। কেন বলছি? প্রথমত, বাম এবং কংগ্রেসের জোট হলো না। দ্বিতীয়ত, হুমায়ুন কবির জোট করছেন মিমের সঙ্গে। তৃতীয়ত, সিপিএম জোট করছে আইএসএফের সঙ্গে। আমি বলছি কাল কি হবে সত্যিই জানি না, কিন্তু আপাতত জোটের সম্ভাবনার ছবিটা এইরকম অ্যাজ অফ নাও। এই তিনের বাইরে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তো আলাদা করে লড়ছে, এতে শাসকের সুবিধে হওয়ার কথা। এই সোজা অঙ্কটা এখনো পর্যন্ত এইভাবে দেখতে পারি। রবীন্দ্রনাথ মানবেন? একদমই। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন 2011 সালে, তার আগে বিরোধী সমস্ত
ভোট একজোট হয়েছিল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পাশে পেয়েছিলেন বিজেপি, নকশাল, এসইউসি, কংগ্রেস সবাইকে, এবং তাই নিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন। আর আজকে আপনি চেহারাটা দেখুন, এই চ্যানেলের মধ্যেই আপনি বুঝতে পারছেন যে প্রতিনিধিরা কি করে একে অপরের সঙ্গে লড়াই করে যাচ্ছেন, আর অরূপ বসে বসে হাসছে। তো এই জায়গাতে দাঁড়িয়ে প্রথম আপনি আসুন কংগ্রেসের অবস্থান। কংগ্রেসের আগের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তিনি খুব একটা কড়া অবস্থানে ছিলেন এবং তিনি সিপিএমের সঙ্গে জোট করেছিলেন। সিপিএম, আইএসএফ, কংগ্রেস জোটে একসঙ্গে এর আগের ইলেকশনটা হয়েছিল 2021 সালে। তারপরে নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন এবং শুভঙ্কর সরকার আসার পরেই কেমন যেন একটা ইনফ্যাক্ট কালীগঞ্জ উপনির্বাচনেও কংগ্রেস সিপিএম এর জোট হয়েছিল সঙ্গে ছিল। এর তারপরে যখন আমরা এই শুভঙ্কর সরকার তৃণমূলের প্রতি যে নরম ভাব প্রকাশ করতে শুরু করলেন, আরে ভাব আমরা তো বিশ্লেষকরা বুঝি যে ওনার ভাবটা কতখানি নরম হচ্ছে, এবং তখনই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কংগ্রেস সিপিএম এর সঙ্গে এবার অন্তত জোটে যাবে না। সেটাই হলো। তার আগে হলো, তার আরও কারণ হলো যে তৃণমূলের সঙ্গে হয়তো বা জোট হতো, কিন্তু তার আগেই তৃণমূল জানিয়ে দিল যে তারা জোটে যাবে না, অর্থাৎ তারা তাদের আসন ছাড়বে না। সুতরাং কংগ্রেস একাই লড়ছে, কংগ্রেস একা হয়ে গেল। এবার বাম আইএসএফ এর দিকে তাকান, কংগ্রেস তো গেল, বাম আইএসএফ এর আগের বার একসঙ্গে লড়েছিল। এবার তার সঙ্গে তারা হুমায়ুন কবির, অর্থাৎ মুসলিম জাতিসত্তা পরিচিতির ভিত্তিতে, মুসলিম পরিচিতির ভিত্তিতে যে দল উঠে আসছে তার সঙ্গে জোট করছে। যদিও মতাদর্শগতভাবে সিপিএম একটা সেকুলার দল, বাম দলগুলোর মধ্যেই প্রশ্ন এসছে মতাদর্শগতভাবে এটা কতখানি যুক্তিযুক্ত হুমায়ুন কবিরের সঙ্গে যাওয়ার। এখানে বসে শতরূপ ঘোষ তিনি বলেছেন অফিসিয়াল প্রতিনিধি হিসেবে মিমের সঙ্গে জোটের কোনো প্রশ্ন নেই, আজকেও সুজন চক্রবর্তী বললেন। কিন্তু একসময় তো হুমায়ুন কবিরের সঙ্গে কথা হবে কি হবে না সেটা নিয়েও কথা হয়েছিল। আজকে তো হুমায়ুন কবির বলছেন যে সব কথাই হয়ে গেছে। তাহলে বাম জোটের সঙ্গে কতখানি কি আলোচনা হয়েছে বাম নিজেদের জোটের মধ্যে তাও আমরা জানি না। সুতরাং এই পরিস্থিতিতে আবার বামফ্রন্টের বৈঠক থেকে নরেন চট্টোপাধ্যায় উঠে চলে যাচ্ছে, সেটাও ফ্যাক্ট। সুতরাং এই পরিস্থিতিতে পরবর্তীকালে মিমের সঙ্গে আবার নতুন কোনো কথা আবার দেখা যাবে কিনা তাও আমরা বুঝতে পারছি না। সুতরাং এই একটা অদ্ভুত সিপিএম এইরকম একটা জায়গায় যাচ্ছে, আমরা জানি না যদি সেই রকম জায়গায় যায় তাহলে এই পরিস্থিতি আসবে কিনা যে আমও গেল ছালাও গেল। এবার বিজেপিতে আসুন। রাজ্য বিজেপির কিছু নেতৃত্ব ভীষণভাবে লড়াই করছেন, চেষ্টা করছেন, কিন্তু কেন্দ্র বিজেপির এই রাজ্য বিজেপির বিরোধিতা মেনে নিচ্ছে তো। কেন বলছে কথা দেখুন, কালীঘাটের কাকু একসময় বলেছিলেন যে আমার বসকে তো ছুতে পারবে না, তাই আমাকেই ধরছে। এটা আমরা দেখলাম কালীঘাটের কাকুর কথাই সত্যি হলো। আপনার দেখুন বেশ কিছু তদন্ত সেগুলো এগোচ্ছে, কিছুটা গিয়ে থেমে যাচ্ছে, অর্থাৎ তদন্তকারী সংস্থাগুলো সেগুলো একটা জায়গায় গিয়ে থেমে যাচ্ছে, এবং সেটা নিয়ে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী তারাও সক্রিয় হচ্ছেন, তারাও চিৎকার করছেন, কিছু লাভ হচ্ছে না। অন্যদিকে দেখুন দুটো জায়গাতেই তৃণমূল ওম বিড়লার বিরুদ্ধে যে স্পিকারের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব, তাতে কংগ্রেসের সঙ্গী হলো না। কংগ্রেস জ্ঞানেশ কুমারের ক্ষেত্রে যে অনাস্থা প্রস্তাব নিয়ে আসতে চাইলো বা ইমপিচমেন্ট নিয়ে আসতে চাইলো, সেই ইমপিচমেন্ট প্রস্তাবে তৃণমূল আবার সঙ্গী হলো না। দুটোই কিন্তু বিজেপিকে সুবিধাজনক একটা অবস্থায় নিয়ে আসলো। তার মানে আমি দেখুন সেটিংয়ের কথাতে যাচ্ছি না, সেটিংটা খুব ক্লিশে হয়ে গেছে, কিন্তু একটা ঘটনা ঠিক যে জায়গায় গেলে কেন্দ্র বিজেপি যে জায়গায় যে অবস্থান নিলে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অসুবিধাজনক একটা গোলমেলে পরিস্থিতিতে পড়বে, সেই জায়গায় যাচ্ছে না। এতে এই রকম একটা পরিস্থিতিতে সবচেয়ে বেশি সুবিধাজনক জায়গায় রয়েছেন কিন্তু তৃণমূল। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন যে জিনিসটা কেন্দ্র তার লক্ষণ রেখাতে বিজেপিকে আটকিয়ে দিয়েছেন, ওই হিন্দু মুসলমান এই ভোট চিৎকার চেঁচামেচি এগুলো বাদ দিন, আলটিমেটলি তো ভোটটা কেন্দ্র মানে জোটের ভিত্তিতে হবে অথবা বুথে হবে। সেই জায়গায় গিয়ে কিন্তু এই যে দলগুলো তাদের কেন্দ্র নেতৃত্ব রাজ্য বিজেপিকে আটকে দেবে, আর অন্য তৃণমূল বিরোধী দলগুলো তারা এক হতে পারছে না। এবং সেটা আরো বেশি করে বোঝা গেল দিল্লি ইলেকশনের আগে কেন্দ্র বাজেটে কি দিল, বিহার ইলেকশনের আগে কেন্দ্র কি দিল, কিছুই দিল না বাংলা ইলেকশন আগে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ঢেলে দিলেন। তাহলে আমরা কি দিনের শেষে কি দেখব? আবার আমাদের ভাগ্যে যিনি আছেন
তিনিই আসবেন, তিনিই হাসছেন, তার হাসি চওড়া হচ্ছে। আমি কি অদ্ভুত ব্যাপার। কংগ্রেস নিয়ে এতক্ষণ রবীন্দ্র বলে গেলেন, এরপরেও তৃণমূলকে তার উত্তর দিতে হবে। আমি একটু এখনো শক মেটেনি। প্লিজ কাম টু আমি সুমনের কাছে যাব। একটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে উনি ইয়ের কথা, আমি কালীগঞ্জের কথা বললাম, তার আগে দুটো সাকসেসফুল মডেল, একটা হচ্ছে শিলিগুড়ি মডেল, যে তৃণমূলের ওই মানে পোস্ট 2011-এর জনপ্রিয়তাতে শিলিগুড়ি মডেল করে বাম এবং কংগ্রেস তৃণমূলকে আটকে দিতে সমর্থ হয়েছিল। আর সাগরদিঘি মডেল, বাইরনকে তোমরা ধরে রাখতে পারোনি সুমন, কিন্তু সাগরদিঘি মডেল সাকসেসফুল হয়েছিল, এটা তো ফ্যাক্ট, একদম ফ্যাক্ট। তার মানে কি এই, যদি শুভঙ্কর সরকার কোট আনকোট রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কথায় নরমপন্থী কোট আনকোট, কেউ যদি মনে করে যে দীর্ঘ 20 বছর কংগ্রেসের পতাকা বহু অঞ্চলে দেখা যায়নি, আমরা এবার নিজেদের মতন করে চেষ্টা করে দেখি না, অসুবিধা কোথায়? ফেয়ার এনাফ। কিন্তু তোমার হাই কমান্ডার প্রদেশ একমত হলে কার কি বলার থাকতে পারে? শুনুন, যখন সিদ্ধান্তটা হয়, যেদিন সিদ্ধান্ত হয় কংগ্রেস একা লড়বে, সেই টেবিলে যে উনি বললেন না অধীরবাবু কড়া, শুভঙ্কর সরকার নরম, ওই টেবিলে কেসি বেণুগোপাল খার্গেজির সঙ্গে অধীরবাবু উপস্থিত ছিলেন, আপনি খুব ভালো করে জানেন। আমি 2-3টে খালি কোটেশন দিয়ে আমি শেষ করব, আমি কারুর ব্যাপারে বাকবিতণ্ডায় জড়াইনি। সুজনবাবু বলছেন এই কথাগুলো বলার জন্যে হঠাৎ মনে করার কারণ নেই যে আমার সঙ্গে সায়নদীপের ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হয়ে গেছে। সুজনবাবু বলছেন এটা যদি পক্ষে যায়, জোটের পক্ষে যায়, তাহলে ভালো কথা। সুজনবাবু বলছেন শুভঙ্কর বাবুর নিজের সাইজটা বোঝা উচিত। উনি কি মিন করতে চাইলেন আমি জানি না। মোহাম্মদ সেলিম বলছেন তৃণমূলের প্রতি নরম। দ্বিতীয় দিন বলছেন বোধহয় তৃণমূলের কাছে কিছু ফিলার্স পাঠিয়েছে কয়েকটা সিটের জন্য। সব আপনার প্রতিবেদনে, আপনার আর্কাইভে রয়েছে। কলকাতা জেলা সম্পাদক, দেখুন এটা যদি সভ্যতা ভদ্রতায় আমার কোনো আপত্তি নেই, বলছেন টিকিট নিজেরা ভোটে দাঁড়ালে টিকিট ফিকিট শুনেছি পয়সার বিনিময়, মানে শুভঙ্কর সরকারের এত দারিদ্র পড়ে গেছে টিকিট বিক্রি করবেন, ওই জন্য 294টা সিটে দাঁড়াতে চাইছে। বলা হচ্ছে রবীন্দ্র বলছে আমাদের চালচলনের ওপরে ওনারা নজর রাখছেন। লাস্ট পয়েন্ট, এবার শুনুন, একজন চকচকে যুব নেতা যে আপনার প্যানেল সবসময় আলো করে থাকে, সে বলছে তামান্না খাতুনের পাশে কংগ্রেস কোথায় ছিল? মাটি দেওয়ার সময়ও কেউ ছিল না, পোস্টমর্টমের সময়ও কেউ ছিল না। তামান্নার মা মৌলালী যুব কেন্দ্রের পাশে স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসায় এসেছিলেন, তখন আমরা কাউকে দেখিনি। হতেই পারে তারা ব্যস্ত আছে। জোটটা না হওয়ার কারণ কি? অভিমান, এই ভাষাগুলো কি জোটের রাজনীতি নির্বাচন ভিত্তিতে হয় নাকি? এই ভাষাগুলো জোটের পক্ষে যায়। ভাষা জোটের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এটা কিন্তু ঠিক। প্রথম কথা, যেভাবে সিপিআইএম নিয়ে আলোচনা হচ্ছে তাতে শঙ্খ ঘোষের কথা ধার নিতে হয় যে শূন্যের ভেতরে এত ঢেউ আছে, সে কথা কি জানো না? দ্বিতীয় কথা, তুমি বলছো যে সিপিএম এর কথা এত গুরুত্বপূর্ণ ভাবে নোট করে বলাটা উচিত নয়। আর বললাম না আমি, সেটা আপনারা ঠিক করবেন। এত কয়দিন আগে তো নোট করতেন না, এখন হঠাৎ নোট করছে বলেই আমার একটু চিন্তা হচ্ছে। দ্বিতীয় কথা হলো যে কংগ্রেস করেছে, প্রকাশ্যে বলেছে, কিন্তু আপনি বলুন তো, যতদিন পর্যন্ত এই বোঝাপড়ার জন্য তৃণমূল বিরোধী, বিজেপি বিরোধী সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে এক করার চেষ্টা আমরা করেছিলাম, কোনো ধরনের কোনো মন্তব্য শোনা গেছে। কিন্তু যখন দেখা গেল একতরফা ভাবে এই তৃণমূল বিজেপি বিরোধী লড়াইটাকে কিছুটা দুর্বল করে দেওয়ার চেষ্টা হলো, তখন হয়তো কেউ কেউ এই কথাটা বলেছে। দ্বিতীয় কথা, আমি লাস্ট কথা বলি, তাতে কংগ্রেসের কি লাভ? মোটিভটাও তো তোমায় বলতে হবে। আমরাও তো বুঝতে পারছি না কংগ্রেসের কি লাভ। আমাদের লাভ ছিল যে তৃণমূল বিজেপি বিরোধী। কালীগঞ্জের উপনির্বাচনে সমর্থনের চিঠি চাওয়া হয়েছিল। আচ্ছা, আমি অন এয়ার অন রেকর্ড বলছি, তাহলে এতদিনের আসন সমঝোতার ফাইবার। আমি বলছি আরো অতীতে যাওয়ার আগে একটা কিন্তু ফ্যাক্ট, যে তুমি যে মন্তব্যগুলো পড়লে তার তার বড় অংশ আছে, কিন্তু জোটটা ভেঙে যাওয়ার পর, এক্স্যাক্টলি এটাই বলি, জোটটা ভেঙে যাওয়ার পর আমরা একটা কথা পরিষ্কার, আবার আমি রিপিট করছি, শুভঙ্কর বাবু কি বলে, শুভঙ্কর সরকার একবার, আচ্ছা শুভঙ্কর বাবু যে বারবার বলছেন এর তার সঙ্গে গিয়ে বসবে, অবশ্যই হালিম ডালিম সেলিম, আচ্ছা হালিম ডালিম সেলিম শুভঙ্কর সরকার বলে প্রমাণ করা, এইটা হলো কাজের কথা।
এটা খুব সিরিয়াস শো। এরপর কে খুশি হচ্ছে জানি না, কিন্তু এরপর আরো যদি আমি কমেন্ট নিই সেটা একটা কমেডি শো এর চেহারা চলে যাচ্ছে। আমাকে একটু ক্লিয়ার করতে হবে, আমার দুটো পয়েন্ট আছে সবশেষে, কিন্তু আমার কাছে একটা হলো যে আমি যদি ভুল না করি, সবগুলো যদি সিনিয়র জার্নালিস্ট যারা দিল্লিতে আছে তাদের যদি ভাবনা ঠিক হয়, তাহলে আমি বলবো যে এই যে ক্যাচালটা ওরা করছে কংগ্রেস আর সিপিএম এই রাজ্যে, বিষয়টা একেবারেই তা ছিল না। রাহুল গান্ধী স্ট্র্যাটেজিক্যালি সিদ্ধান্ত নিয়েছে যে এবার কেরালাতে নির্বাচন আছে, ক্ষমতায় আসার সম্ভাবনা 100%। ফলে কোনো মতেই বাংলাতে দোস্তি আর কেরালায় কুস্তি এই স্লোগানটা নিয়ে বিজেপি বারবার ভোট বাড়াচ্ছে। এবং এই আমি যে 2016 এবং 2021 পরপর দুবার কংগ্রেস হেরেছি, এবং সেই কারণে কিন্তু বিজেপি স্পেসটা কমানোর জন্যই, সচেতনভাবে ক্ষমতায় আসার জন্যই কিন্তু এই বাংলাতে হাত ছেড়েছে। এইটা খ হলো, আপনি রবীন্দ্রনাথ বাবুকে বলছিলেন যে বিরোধী ভোটটা যদি বিভাজিত হয় তাহলে এই রাজ্যে তো সত্যি শাসকের সুবিধা। এটা তো এতদিন তো আমরা তাই ব্যাখ্যা করেছি। ইন্ডেক্স অফ অপোজিশন ইউনিটির মূল বক্তব্য হচ্ছে যে 100টা বিরোধী ভোটের মধ্যে প্রধান বিরোধী দল কয়টা ভোট পেল। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের ভোট মানে পড়াটা, যে পোল অফ ভোট মানে অ্যাসিমেট্রিক ওয়েতে নয়। ফলে আমাদের একটা বিরাট জোন আছে যেখানে সংখ্যালঘুদের একটা বিরাট প্রাধান্য আছে। ফলে সেখানে যদি জনতা উন্নয়ন পার্টির জোট বা অন্য কোনো জোট যদি বেশি ভোট পায়, সেই ভোটটা কিন্তু যে সবসময় শাসক দলের পক্ষে যাবে, অর্থাৎ তৃতীয় ফ্রন্টের ভোটটা যে শাসককেই সবসময় সুবিধে করবে তা নয়, উল্টো শাসকেরও বিভাজন তৈরি হতে পারে। ফলে এটাও আমাদের মাথায় রাখতে হবে। পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে নাকি এই ধরনের একটা শক্তির উত্থান হলে আরও ঐক্যবদ্ধভাবে সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে আসবে। দেখুন, উত্তর আমাদের কাছে নেই, সম্ভাবনাগুলো আলোচনা করছি। অরূপ কেয়া দুজনের কাছেই আসবো, কিন্তু তার আগে যাকে নিয়ে এত কথা হচ্ছে তিনি হঠাৎ ছবিতে একটা হেলিকপ্টার নিয়ে এসছেন। তিনি বলছেন যে জোট সঙ্গী আমার যে হবে তাকে আমি হেলিকপ্টারে চাপাবো। কে বলতে পারেন? অবশ্যই হুমায়ুন কবির। দেখুন, আমার সঙ্গে যারা জোট সঙ্গী থাকবে সেই জোট সঙ্গীদের আমি আমার খরচে, আমার পার্টির খরচে তাদের জোট সঙ্গীদেরও সওয়ারি করব হেলিকপ্টারে। মানে ভাবা যায়, এই অফার ভাবা যায়, মানে কাগজে বিজ্ঞাপন দেওয়ার মতো। হ্যাঁ না, আমি প্রথমত বিশ্বনাথদার কথা রেসপেক্ট টু বিশ্বনাথদা হঠাৎ করে ধর্মনিরপেক্ষতার অ্যাঙ্গেল এনে মমতা ব্যানার্জি খারাপ, বুদ্ধবাবু জ্যোতিবাবু খুব ভালো ছিল। আমি একটা ইনসিডেন্ট মনে করে দিই। 2007 সাল নন্দীগ্রামের জমি আন্দোলন উত্তাল। বুদ্ধবাবু নন্দীগ্রামের আন্দোলনকারীদের কনভিন্স করার জন্য দিল্লি থেকে ইমাম বুখারিকে নিয়ে এসেছিলেন মিটিং করানোর জন্য। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি সেদিনকে প্রতিবাদ করেছিল, ফিরে যেতে হয়েছিল ইমাম বুখারিকে। যখন আদবানিজির রামরথ বেরিয়েছিল এই পশ্চিমবাংলায় ঝালদার ওপর দিয়ে যাওয়ার সময় 6 জন মানুষের মৃত্যু হয়েছিল, লালু যাদব আটকে ছিলেন, জ্যোতিবাবুর সরকার আটকায়নি। আর তৃতীয়ত এখানে শঙ্খবাবুর কথা উল্লেখ করলো সায়নদীপ, আমি যা শেষ করি, কি আইরনি দেখুন, সেই শঙ্খবাবু লিখে গিয়েছিলেন হাতের উপর হাত রাখা খুব সহজ নয়। আজকে হাতের সঙ্গে আজকে কাস্তে হাতুড়ি নন্দীগ্রামের আন্দোলনের এভরিডে জার্নি করেছি, সেখান থেকে বলছি মানে জামাতি উলেমা তাদের মানে সিদ্দিকুল্লাহ পার্টি উলেমায়ে হিন্দ, জামাতে উলেমায়ে হিন্দ একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন। জামাতে উলেমায়ে হিন্দ যখন জামাতে উলেমা রোলটা সেই সময় সিদ্দিকুল্লাহর নেতৃত্বে হাজার হাজার লাখ লাখ মানে মুসলিমদেরকে মোবিলাইজ করছে শুধু ধর্মীয় আবেগ দিয়ে। এটা খ হলো যেটা বলতে চাই যে আপনার মনে রাখতে পারে গোজরাট দাঙ্গার পরে দেখুন, আমি এখানে এই কয়েকদিন বাদই প্রেম দিবস আসছে, ভ্যালেন্টাইন ডে, আর আমি এই সদ্য দুই জুটিকে এদের বিচ্ছেদ দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে। মানে যেরকম ভাবে মানবিমানের পালা চলছে, তিক্ততার দিকে চলছে, স্বাভাবিক, মানে অর্থাৎ বিচ্ছেদটা খুব সুখকর হয়নি। আমার বক্তব্য হচ্ছে, রবীন্দ্রনাথ স্যার বললেন যে পরিসর মমতা বন্দ্যোপাধ্যায়ের চওড়া হচ্ছে, স্বাভাবিক, একদম ঠিক বলেছেন উনি। কারণ এই যে কংগ্রেস একলা চলো নীতি নিয়ে যে কোনো কারণেই হোক না কেন তৃণমূলের সুবিধা করে দিচ্ছে। কারণ যদি বিরোধী ভোটটা ভাগ হয়, কার সুবিধা হবে? শাসক দলের। সেক্ষেত্রে বাম বলুন, বামও সেফটি ভ্যালভের হিসেবে কাজ করে। বিভিন্ন সময় আমরা দেখেছি অভয় আন্দোলন থেকে শুরু করে ওই ফিশ ফ্রাই সেটিং যাই বলতে দিন। আর এইখানে দাঁড়িয়ে সই না করলে কার লাভ হবে?
আচ্ছা লাভ লোকসানের ব্যাপারে সংখ্যার দিক থেকে কোনো লাভই হতে পারবে না। আরে প্রতীক যেমন ইমপিচমেন্টের একটা প্রতীকী, যেমন জ্ঞানেশ কুমারটাও প্রতীকী। না তাহলে সেটিংটা কংগ্রেসের সঙ্গে বিজেপি সেটিং নাকি তৃণমূলের সঙ্গে সেটিং, আগে এটা ঠিক করতে হবে। আচ্ছা এক, আর দ্বিতীয়ত হচ্ছে দেখুন এই যারা নিজেদের ধর্ম নিরপেক্ষ বলে গালভরা বক্তব্য রাখেন, আমার কাছে খালি একটা ওই অঙ্কের একটা সেকেন্ড ব্র্যাকেট হয় না, আপনি মিমের যিনি রাজ্যের একজন আধিকারিক তিনি বলেছেন মোহাম্মদ সেলিম তার কাছেও গেছিলেন, আবার হুমায়ুন কবির তার সঙ্গে রাতের অন্ধকারে সেই জায়গায় দাঁড়িয়ে রাতের অন্ধকারে ভাগ্যিস এবিপি আনন্দের সাংবাদিক ছিলেন, তা নাহলে এটা ধরা পড়তো না। অর্থাৎ যারা মুখে বলে এক আর কাজে করে এক তাদের নাম আরএসএস এর লেবার রুমে তৃণমূল কংগ্রেসের জন্ম, বা তৃণমূল কংগ্রেস নিজেই বলেছিল বিজেপিকে এবার হুমায়ুন কবির নিয়ে, হুমায়ুন কবির কংগ্রেস হুমায়ুন কবির সব প্রেমের কথা বলছে ফেব্রুয়ারি মাস, হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসকে মন শুধু না শরীরও দিয়েছে, বিজেপিকে মন দিয়েছে। এখন ওনার মনে কি আছে সেটা তো আমাদের বোঝা দরকার। বিজেপি মানে মিল কোনো সংশয় নেই, হুমায়ুন কবির মানে কি আমার স্পষ্ট কথা, যেভাবে সংখ্যালঘু মানুষকে সামনে থেকে বিজেপি ছুরি মারছে, পিছন থেকে তৃণমূল মারছে, এটা হতে দেওয়া যাবে না। দেখুন ক্রমশ এটা বড়দের শোয়ে পরিণত হচ্ছে, প্রাপ্তবয়স্কদের শোতে। তার কারণ আমি জানি না আজকে 11 তারিখ, হ্যাঁ 14 তারিখ খুব দ্রুত চলে আসছে বলে মন শরীর সব দেয়া বললো। হ্যাঁ আমি তবে রাজনীতি দুটো কথা বলবো, যে একটা হচ্ছে যে একদম মানে বিশ্বনাথের কথার সঙ্গে আমি একমত যে অ্যাসিমেট্রিক হয়, মানে 2-2 4 সবসময় হয় না। সেই জন্যই আমি বলছিলাম যে এখন পর্যন্ত যখনই যদি এটা আদৌ ঘটে, মিম বা হুমায়ুন কবিরের সঙ্গে জোট বাঁধা হলে সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, অর্থাৎ সিপিএমের যারা সমর্থক তারা কিভাবে নেবে, এটাও কিন্তু একটা দেখার বিষয়। বা মানে সমর্থক, আমি তাদের কর্মী বলছি না, সমর্থক, সেটা দেখার কথা। আর দ্বিতীয় যেটার কথা সেটা তো আবার বোঝা গেল যে এই যে চিৎকার চেঁচামেচি হলো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অরূপ বসে বসে মোবাইল ঘাটছে, আর সবাই ঝগড়া করছে। আমি একটা কথা পরিষ্কার করতে চাই, এবং আমি সাধারণ মানুষ যারা টেলিভিশন দেখছেন বা মোবাইলে দেখছেন সবাইকেই বলতে চাই যে আমাদের প্রত্যেক পশ্চিমবঙ্গের নাগরিকের ভাবা উচিত, ধরুন হুমায়ুন কবির কিছুদিন আগে উনি মন্ত্রী ছিলেন শাসক দলের, যেদিন ছাড়লেন তার বোধহয় 15 দিন 1 মাসের মধ্যে তার উপরে বিভিন্ন রকম স্টেপ নেওয়া শুরু হলো। এই শুনলাম যে তার মেয়ের বাড়িতে রেড করা হয়েছে। এক মিনিট, কোর্ট অর্ডার, সুপ্রিম কোর্টের অর্ডার যে স্টেট মানে না, কোর্ট অর্ডার। আমরা সাধারণ মানুষ, আমাদের ভাবা উচিত। আমায় বলতে দাও। তো সেইখানে সত্যি সত্যি ভাবার সময় এসছে যে এই পলিটিক্যাল মানুষ যারা, তাদের ক্যারেক্টারগুলো কি, তাদের অতীত কি, বর্তমান কি, তাদের অ্যাক্টিভিটিস কি। আজকে যে বললো যে তৃণমূল আমি মন্ত্রী, দুদিন পরে সেই লোকটাই বলছে না আমি এর এগেনস্টে প্রতিবাদ করব। তো এই যে দ্বিচারিতার একটা প্রতিযোগিতা চলেছে, এইটা থেকে কাকে চুজ করব আগামী নির্বাচনে, এটা মানুষকে বহুবার ভাবতে হবে। তা না হলে আগামী দিনে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসীর আরো অনেক দুর্দশা। আমি বলছি মানুষ তো ভাবেন, কিন্তু মানুষ এই মুহূর্তে কি ভাবছেন আপনারা জানেন যে ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সব জায়গায় আমরা কিছু মন্তব্য দিই, কত শতাংশ মানুষ কি ভাবছেন। বেলডাঙ্গার অশান্তিতে এনআইএ তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে কেন্দ্র। শামশেরগঞ্জের ঘটনার সময় চুপ, আর এখন সব নথি না দেখেই সিদ্ধান্ত কেন, প্রশ্ন স্বয়ং বিচারপতি। সামনে ভোট বলেই কি বেলডাঙ্গা নিয়ে এনআইএ সক্রিয়তা? 91% মানুষ মনে করছেন যে হ্যাঁ সেই কারণে সামনে ভোট বলে এনআইএ সক্রিয়তা, না এমনটা মনে করছেন 8%, বলতে চাননি 1%। পরের মন্তব্য ছিল যে বেলডাঙ্গায় শুরু হলো বাবরি মসজিদ নির্মাণের কাজ, বাবরি মসজিদ কোনোদিনই হবে না, হুঁশিয়ারি দিচ্ছেন যোগী আদিত্যনাথ। বিধানসভা ভোটে হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ কি ইস্যু হবে? ইস্যু হবে এমনটা মনে করছেন 41% মানুষ, হবে না এমনটা ভাবছেন 57% মানুষ, বলতে চাননি 2%।
পরের মন্তব্য ছিল যে লোকসভায় স্পিকারের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থায় তৃণমূল নেই, আবার জ্ঞানেশ কুমারকে অপসারণে তৃণমূলের দাবিতে কংগ্রেস নিষ্ক্রিয়। এর কারণ কি সেটিং বলে আপনি মনে করছেন? ৭৯% মানুষ সেটিং বলে মনে করছেন। সেটিং মানতে চাননি ২০% মানুষ, বলতে চাননি ১%। দ্রুত কয়েকটা মন্তব্য নেই নেব। প্রদীপ চট্টোপাধ্যায় লিখছেন, এনআইএ তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য কেন্দ্রের অস্বস্তি বাড়ালো। সুমন্ত বিশ্বাস লিখছেন, বেলডাঙ্গা নিয়ে রাজ্য সরকারের মামলায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি, এটাও ইঙ্গিতবাহী। সুভাষ ঘোষ রাজা লিখছেন, যেমন ইডি সিবিআই তেমন এনআইএ, এদের আর কেউ সিরিয়াসলি নেয় না। সজল বন্দ্যোপাধ্যায় লিখছেন, বেলডাঙ্গায় অশান্তির শুরুতে পুলিশ যে নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছিল তা অত্যন্ত নিন্দনীয়। চিন্ময় রায় লিখছেন, বিশেষ রাজনৈতিক দলের ইশারায় চললে এজেন্সির বিশ্বাসযোগ্যতা ধাক্কা খাবেই। ঠিক এইখান থেকে আমি আমার পরের প্রতিবেদন, যেটা অবশ্যই ভোট নিয়ে, তাতে আসবো এবং তার আগে দেখাবো যে আপনারা জানেন 3 দিন আগে এই অনুষ্ঠানে স্পষ্ট করে আমি একটা তারিখ বলি। তারিখটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি। একেবারে স্পষ্ট করে বলি যে চূড়ান্ত ভোটার তালিকা আমার কাছে যা খবর ওই দিন প্রকাশিত হবে। হুবহু তাই হয়েছে। কি বলেছিলাম দেখাবো। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ আর স্কুটিনির সময়সীমা বাড়ল, অর্থাৎ চূড়ান্ত তালিকা প্রকাশ পিছিয়ে যেতে চলেছে। আমার ব্যক্তিগত ধারণা এ রাজ্যে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে চলেছে 28শে ফেব্রুয়ারি নাগাদ। দেখুন, এরপর একেবারে সম্ভাবনার জায়গায় যাব যে এপ্রিলের মাঝামাঝি 2 বা 3 দফায় ভোট করাতে কমিশনের প্রস্তুতি একেবারে তুঙ্গে। ঠিক কী জায়গায় দাঁড়িয়ে আছে গোটা প্রস্তুতিটা দেখুন। কবে থেকে শুরু হবে বিধানসভা নির্বাচন? দোলের পরে কি রাজ্যে শুরু হয়ে যাবে ভোটের রং খেলা? সূত্রের খবর অন্তত তেমনটাই বলছে। মার্চ মাসের প্রথম সপ্তাহে দোল পূর্ণিমার পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করা হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। সোমবারে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা 7 দিন বাড়িয়েছে সর্বোচ্চ আদালত, যার জেরে 14 দিন পিছিয়ে গেছে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত এসআইআর এর শুনানি চলবে। এরপর নথি যাচাইয়ের প্রক্রিয়া চলবে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত। 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আর তারপরেই দিল্লি থেকে রাজ্যে আসবেন নির্বাচন কমিশনের পদস্থ কর্তারা। কমিশন সূত্রে খবর, 1 মার্চ এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং আরও এক ডেপুটি ইলেকশন কমিশনার মনীশ কর্ক আসবেন। 2021-এ 8 দফায় বিধানসভা ভোট হয়েছিল পশ্চিমবঙ্গে, যা এখনো অবধি সর্বাধিক। এখন প্রশ্ন হচ্ছে 26-এর বিধানসভা নির্বাচন কত দফায় হবে? সূত্রের খবর 2 কিংবা 3 দফায় ভোট হতে পারে। গতবার করোনার সময় 8 দফায় ভোট করলো। আমরা বারবার বলেছিলাম করবেন না, বিশেষ করে শেষ 4 দফা। করোনা বাড়ছে। এবার আবার শুনছি যারা বলেছিল 8 দফা চাই, তারাই নাকি বলছে 2-3 দফায় চাই। গতবার 8 দফায় হেরেছিল, তাই কমাতে হবে। গতবার যদি 2 দফায় হারতো তাহলে বলতাম এবার 8 দফা চাই। তো পাগলামি চলছে। কোন 8 দফায় গতবার ভোট হয়েছিল, এবার কেউ কেউ বলছে 1 দফা, কেউ কেউ বলছে 2 দফা, কেউ বলছে 3 দফা। শুধু একটাই শর্ত বিজেপির, যাতে প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী বা বাংলার বাইরের বাহিনী যাতে প্রত্যেকটি বুথে পর্যাপ্ত পরিমাণ বুথের মধ্যে বুথের বাইরে থাকে। রাজ্য পুলিশের সঙ্গে বৈঠকের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সব জেলার পুলিশ অফিসারদের কাছে পৌঁছে গেছে এই চিঠি। তাতে বলা হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে মার্চ মাসের 1 ও 2 তারিখে বৈঠক ডাকা হয়েছে। পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বেশ কিছু তথ্য চাওয়া হয়েছে। আগে থেকে নির্দিষ্ট করে দেওয়া পাওয়ার পয়েন্ট ফরম্যাটে সেই তথ্য এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট 24 ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। রুমা পাল, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। 2 দফা বা 3 দফা প্রস্তুত? গতবার 8 দফার সময় ভয়ঙ্কর কোভিড ছিল সুমন। বারবার করে বাংলার মানুষ বলেছিল কোভিডের মধ্যে ওই লাইনে এত দফায় না দাঁড় করাতে। ক্ষমতা দখলের বাসনায় উদগ্র বিজেপি বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়ে মৃত্যু মুখে ঠেলেছিল। আজকে লোকসভার সময় 7 দফা করেছে, আজকে 2 দফা 1 দফা এইসব গল্প হচ্ছে। গতবারের লজিককে নিজেরাই কন্ট্রাডিক্ট করছে। আমাদের বক্তব্য পরিষ্কার, 1 দফা বা 8 দফা
বিজেপি দফা রফা করে ছাড়বে বাংলার মানুষ যারা এই হয়রানি লাইনে দাঁড় করেছে। এক দফা হোক যত দফাই হোক, একটাই কথা বলতে চাই, বাংলার মানুষ বলছেন যতই করো রঙ্গ, বিজেপি এবার জিতবে বঙ্গ। রাজ্যের মানুষ বলছেন বাঁচতে চাই বিজেপি তাই, রাজ্যের মানুষ বলছেন নিয়োগ চাই বিজেপি তাই, শুধুমাত্র ভাতা নয় আমরা ভাতও দেবো। তাই 1 দফা হোক, 10 দফা হোক, 15 দফা হোক, 3 দফা হোক, ভারতীয় জনতা পার্টি 2024-এ ক্ষমতায় আসছে, এটা দেওয়াল লিখন নিশ্চিত। জিতবে বিজেপি, আমরা বলছি জিতবে বাংলা। এখন স্টুডিওতে আমরা বিভিন্ন দলের সঙ্গে বিভিন্ন দলের রফা নিয়ে আলোচনা করছি, এবার সরাসরি দফায় আসছি। সায়নদীপ, আমার কথা হলো যে কালকে আমরা নির্বাচন কমিশনের সুজন চক্রবর্তী অভিযোগ জানিয়ে এসেছে 2024-এর ভোট কিভাবে মৃত মানুষের ভোট দিয়ে কয়েকটা বুথে তৃণমূল জিতেছে, ও সংখ্যা দিয়ে দেখেছি। তার মানে 8 দফা হোক বা 2 দফা, দফা রফা যাতে না হয় ভোটটা এটা দেখা উচিত। ফ্রেশ ভোট হলে, সঠিক ভোটার তালিকার ভিত্তিতে ভোট হলে, যেটা এসআইআর এর পড়া হবে কিনা জানি না, তৃণমূল বিজেপি গোহারা অষ্টম বামফ্রন্ট পাবেন, অসাধারণ। এটা হচ্ছে 2 দফা 1 দফা, আলটিমেটলি আমরা কি দেখতে পাবো? কংগ্রেস আর সিপিএম কি হচ্ছে? আমি কিন্তু ইন্টারাপ্ট করিনি, হ্যাঁ, বিহেভ ইয়োরসেলফ। কেন্দ্রীয় বাহিনী এলো, নাগরদোলা চলছে, ভালো পিকনিক হচ্ছে, বিজেপি বন্দোবস্ত করে দেবে, স্বরাষ্ট্র মন্ত্রক বন্দোবস্ত করে দেবে যাতে নিজেদের অপদার্থদের হাতে বাংলার দায়িত্ব না দিতে হয়। দিদি রয়েছে, বিজেপি জেতার পরে মানুষকে এই নিয়েই বার্তা দিয়েছে। আমি রবীন্দ্রনাথ দা, রাহুল গান্ধী সমস্ত লোকের কাছে আমরা যখন রাস্তাঘাটে যাচ্ছি তারা বলছে 2 দফায় হলে একটা জিনিস হবে, মানে তাদের অভিজ্ঞতা থেকে তারা বলছে যে বিভিন্ন জায়গায় ভোট দিয়ে আবার অন্য একটা কেন্দ্রে এসে ভোট দেওয়ার যে প্রবণতা ছিল এটা কমবে। সেটা মানুষেরও হ্যারাসমেন্টটা কম হবে, বহু জায়গায় বারবার করে ছোটা এইগুলো কম হবে। সুতরাং 2 দফায় ভোটটা সাধারণ মানুষ খুব চাইছে। আমি দুটো তথ্য দিই। এক হচ্ছে, দেখুন, সিইওর অফিস দিল্লিকে জানিয়েছে একেবারে স্পষ্ট তথ্যের ভিত্তিতে, আমি বলেছি যে তারা 1 দফায় ভোট করতে প্রস্তুত। কিন্তু সেখানে একটা লজিস্টিক সমস্যা আছে। লজিস্টিক্যাল সমস্যাটা এই যে, দেখুন, আমাদের মতো যেখানে একটা দীর্ঘ অনেকটা উত্তর থেকে দক্ষিণ অনেকটা জায়গা, সেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট যদি করা হয় তাহলে ভোট, মানে আমি বলছি কেন্দ্রীয় বাহিনী মোবিলাইজেশনের একটা বাস্তব অসুবিধে আছে। সেক্ষেত্রে 2 দফা বা 3 দফায় ভাঙা যেতে পারে, উত্তর, মধ্য এবং দক্ষিণ, অথবা শুধু উত্তর এবং দক্ষিণ ভাগ করে। কিন্তু এক্ষেত্রেও আবার সেই যুক্তিটা বিশ্বনাথদা আসতে পারে যে ভোট সন্ত্রাস, এবং শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী মোবিলাইজড হয় তা নয়, গুন্ডা বাহিনীও মোবিলাইজড হয়, যার ফলে সেইটার কাউন্টারও ভেবে রাখতে হবে। ইলেকশন কমিশনের দফাটা মানে একেবারে চূড়ান্ত হবে 28 তারিখ ভোটার তালিকা মানে প্রকাশিত হওয়ার পরে রাজ্যের পরবর্তী 7-8 দিন আইন শৃঙ্খলা কী অবস্থায় থাকে। যদি আইন শৃঙ্খলা হাতের বাইরে থাকে তাহলে একরকম দফা হবে, আর যদি হাতের মধ্যে যদি আইন শৃঙ্খলা থাকে তাহলে আপনারা যেটা বলছেন 2 দফা বা 3 দফার মধ্যেই ইলেকশন করবে, এটা ঠিক। দেখুন, বড় বড় রাজ্য, তামিলনাড়ু রাজ্য, বছরকে বছর 1 দফায় ভোট হয়, মানে মহারাষ্ট্রের মতন রাজ্যে 1 দফা 2 দফায় ভোট হয়। হিংসার ঘটনা দেখুন শূন্য একেবারে। মানে এই যে বিহারে হলো, বিহারের একটা মানে সেই অর্থে কোথায় কোনো ইনসিডেন্ট হয়েছে। কিন্তু আমরা বারবার যে প্রশ্নটা ইলেকশন কমিশনের কাছে রাখতে চাই সেটা হলো যে আপনি যত দফাই করুন না কেন, শেষ পর্যন্ত কেবলমাত্র নির্বাচনটা করিয়ে বেঁচে গেলেন, অর্থাৎ যেটা বারবার আমরা লক্ষ্য করতে পারছি যে কোনো রকমের কাজটা ঘটনা ঘটলো, কিন্তু আমি দায়মুক্ত, আমি ভোট করিয়ে দিই। ফলে মানে এই যে আমি দায়মুক্ত, অথচ নির্বাচনটা কিভাবে হলো, সঠিক পদ্ধতিতে হলো কিনা, সঠিক লোক ভোট দিল কিনা, নাকি ভুতুরে এসে ভোট দিল, নাকি মানে বহু মানুষের মৃত্যু ঘটলো। ফলে কোয়ালিটি অফ ইলেকশন ইজ মাচ মোর ইম্পর্টেন্ট ফর ইলেকশন কমিশন। দিস ইজ দেয়ার চ্যালেঞ্জ। বেশ, আমি দ্রুত একবার আপনাদের সামনে রাখবো। সেটা হচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, তা সত্ত্বেও গ্রুপ বি অফিসারদের তালিকা নিয়ে এখনো কিন্তু জট কাটলো না। দেখুন, এসআইআর শুনানি চলবে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 28 ফেব্রুয়ারি। মঙ্গলবারে বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিয়েছে, মাইক্রো অবজারভার নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা। মাইক্রো অবজারভাররা শুধুমাত্র সাহায্য করবেন, কিন্তু তারপরই রাজ্য সরকারের দেওয়া 8505 জন অফিসারের নিয়োগ ঘিরে নতুন জট তৈরি হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ওই 8505 জনের তালিকা খতিয়ে দেখা হবে। অভিযোগ, গ্রুপ বি অফিসারদের তালিকা বলে পাঠানো হলেও সেখানে অন্যান্য গ্রুপের অফিসারের নামও আছে। রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের নামও, আছে টাইপিস্ট, ইঞ্জিনিয়ার, আমিনের নামও। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হবে এরা সবাই গ্রুপ বি অফিসার কিনা।
এই ৮৫০০-র মধ্যে অসংখ্য মিথ্যা এবং অসত্য এবং গাইডলাইন ভায়োলেশন করে তারা এই কাজটা করেছে। এই নদিয়া জেলার সিরিয়াল ৫৫৬ থেকে ৫৩৬, এখানে নির্মাণ সহায়ক, স্বায়ত্তশাসন বডি, স্ট্যাটুটারি বডি, জিপিতে কাজ করেন, এরকম অসংখ্য নাম এখানে দেওয়া আছে। মৃত ব্যক্তি যিনি, মৃত শুধু নয়, রিটায়ার করে গেছেন, তার নামও মুখ্যমন্ত্রীর বাহিনী, তাবেদার বাহিনী পাঠিয়ে দিয়েছে। একটা করে বলেছেন লিস্ট ফিস নিয়ে, দেখো মাইক্রো অবজারভারদের ৮,০০০-এর যে লিস্ট দিয়েছে তাদের যে স্ট্যান্ডার্ডের যে গ্রেডের লোকজন সেই সব দেয়নি শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী যেটা বলে 2 ঘন্টা পরে সিইওর অফিসও তাই বলে। বিজেপি দ্বারা পরিচালিত ইলেকশন কমিশন, ইসিআই। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্য সরকারের পাঠানো তালিকায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে অনেকে এই আলো হিসেবে কাজ করছেন। কমিশনের প্রশ্ন, তাদের কিভাবে মাইক্রো অবজারভার হিসেবে নিযুক্ত করা হবে? সূত্রের খবর, সিইও দপ্তর থেকে রাজ্যের কাছে ওই অফিসারদের বায়োডেটা চাওয়া হয়েছে। রাজ্য সরকারের উত্তর না পাওয়া পর্যন্ত কাউকে নিয়োগ করা হবে না। অন্যদিকে মঙ্গলবারই এই নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে প্রতি জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা জেলা শাসককে চিঠি পাঠানো হয়েছে, যেখানে লেখা হয়েছে, আগে বলা হয়েছিল আপনার জেলার ইআরও দপ্তরে রিপোর্ট করা গ্রুপ বি আধিকারিকদের তালিকা সোমবার বিকেলের মধ্যে পাঠানো হোক। কিন্তু সেই তালিকা এখনো পাওয়া যায়নি। ওই আধিকারিকদের জীবন বৃত্তান্ত ও কর্ম অভিজ্ঞতা সংক্ষেপে পর্যালোচনা করতে হবে এবং তাদের দ্রুত কার্যভার গ্রহণের জন্য একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সূত্রের খবর, তারপরেও সব জেলা থেকে সম্পূর্ণ তথ্য আসেনি। এরই মধ্যে 1 মার্চ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের একটি উচ্চ পর্যায়ের দল। সূত্রের খবর, সব ডিইও, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের সঙ্গে সাক্ষাৎ করবে তারা। কথা বলবেন এনফোর্সমেন্ট এজেন্সিগুলির সঙ্গেও। রুমা পাল, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। সুকুমার রায় লিখেছিলেন, সবার তুমি খুঁত পেয়েছো, নিখুঁত কেবল নিজে। এখন কেন্দ্রের বাজেট বলুন কিংবা রাজ্যের বাজেট, হেন কোনো বাজেট হয় না যেখানে বিরোধীরা বড় কোনো খুঁত খুঁজে পায় না। এই যেমন কেন্দ্রের বাজেটকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন অন্তঃশ্বাস শূন্য, দিশাহীন। আবার রাজ্যের বাজেটকে শুভেন্দু অধিকারী বললেন মকারি, যুব সমাজকে প্রতারণা। দেখুন, বাজেটে কোন খাতে কত বরাদ্দ হওয়া উচিত সে নিয়ে তরজা চলবে, কিন্তু আমরা অ্যানিমেশনে রসিকতা করি বলে আবার কেস বরাদ্দ করবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। এ 26-এ পরিবর্তন, 26-এ পরিবর্তন, 26-এ পরিবর্তন। এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে বাসে উঠুন। এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা। দূরদর্শিতার বাজেট। এগিয়ে বাংলা, 26-এ পরিবর্তন, এগিয়ে বাংলা, 26-এ পরিবর্তন, এগিয়ে বাংলা। কেস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।